সবাইকে লাইভ এমসিকিউর পক্ষ থেকে শুভেচ্ছা। ৪৯তম স্পেশাল বিশেষ শিক্ষায়ের প্রাণীবিদ্যা বিভাগের বিষয়ের ক্লাস আজকে আমরা সপ্তম ক্লাস আলোচনা করব। আমাদের পুরো প্রাণীবিদ্যা সিলেবাসটাকে আমরা দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, মূল সিলেবাসটাকে। এর মধ্যে প্রথম অংশটুকু আমাদের পড়া হয়ে গেছে, দ্বিতীয় অংশটুকু আজকে আমাদের প্রথম ক্লাস, জুলজি পার্ট 2। আজকের আমাদের অনেকগুলো টপিকস আমাদের একটু জানতে হবে, এবং এই প্রত্যেকটা টপিকস যদি ধরে আমরা কাজ করি বা পড়ি, তাহলে আমাদের আসলে এক একটা টপিক্সই আসলে একটা অনেক বড় বিষয়। তো এই বিষয়গুলোর আসলে সংক্ষিপ্ত আকারে বা চুম্বক অংশগুলি আসলে আমার জানা দরকার, এবং এটাও খেয়াল রাখতে হবে যে এই যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটা বা এই পরীক্ষার মতো করে আসলে বা এই পরীক্ষার সিমিলার কোনো পরীক্ষা আসলে আগে আর হয়নি, যে বিষয়ভিত্তিক 100 নম্বরের পূর্ণাঙ্গ এমসিকিউ পরীক্ষা। একেবারেই নতুন ধরনের একটা পরীক্ষা। এই পরীক্ষায় সাধারণত আমরা কোন ধরনের প্রশ্ন আশা করতে পারি? বিগত বিসিএসের যে প্রশ্নগুলি আমরা দেখেছি, পর্যালোচনা করেছি, এগুলো দেখে আসলে যেটা অনুমান করা যায় যে এই পুরো বিষয়ের যে মূল যে কিছু বিষয় থাকবে সেগুলির উপর আসলে প্রশ্ন করা হবে। এর মধ্যে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ওই প্রত্যেকটা টপিক্সের ভিতরে আমাদের টপিক্সের সাথে কিছু, যেটা বারবার আমরা বলে থাকি, জুলজিক্যাল টার্ম থাকবে। এই টার্মগুলোর সাথে কিছু রিলেটেড কিছু বিষয়, এগুলোর ব্যবহার, এগুলোর সুবিধা অসুবিধা, এই প্রত্যেকটা বিষয়কে আসলে হাইলাইট করা হবে। যেহেতু আমাদের এমসিকিউ পরীক্ষা, তাহলে আমাকে পুরো বিষয়টা কি ডিটেইলিংয়ে পড়তে অনেক সময় লাগবে। এই এত সময় আসলে পাওয়াও যাবে না। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিষয় আমরা যেভাবে আজকে যেমন যে ক্লাসটা আমরা যেভাবে সাজিয়েছি, যে প্রত্যেকটা টপিক্সের উপর আমরা কিছু কিছু করে এমসিকিউ দিয়েছি। এমসিকিউগুলো উত্তরগুলো আমরা আসলে দেওয়ার চেষ্টা করি। এমসিকিউগুলো উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করব। উত্তরগুলো আমরা আসলে আপনাদের কাছ থেকে আশা করছি, তারপর উত্তরগুলো পরে কমেন্ট বক্স সেকশনে দিয়ে দিবেন। তাহলে আসলে এই আলোচনাটা আমাদের ক্লাসগুলো আসলে ফলপ্রসূ হবে, যে আমরা কি শিখলাম ক্লাস থেকে। আর যেহেতু এটা আসলে একটা পুরো সাবজেক্টের বিষয়, এখানে শুধুমাত্র অনার্সের বিষয় থাকবে বা মাস্টার্সের বিষয় থাকবে, এটা আসলে এমন এই শুধু না, এখানে আমাদের এইচএসসির বিষয় থাকতে পারে, আমাদের ডিগ্রি যে প্রাণীবিদ্যা সিলেবাস সেটাও থাকতে পারে। ওভারঅল মূল যে কনসেপ্টটা সেটা নিয়ে আসতে হবে, এবং সেই কনসেপ্ট চুম্বক অংশগুলি আসলে আমরা আসলে কি পড়াচ্ছি, আমরা আসলে চুম্বক অংশগুলি পড়াচ্ছি। সবগুলো অংশ ডিটেলসে পড়াতে গেলে আমাদের অনেক সময় লাগবে, অনেক ক্লাস করতে হবে। আমরা টপিক্সের মূল যে অংশগুলো এবং যেগুলো আসলেই আসা সম্ভব অনেক বেশি, সেগুলি আমরা পড়াচ্ছি। সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই। যেটা করতে হবে যে ওই টপিক্সগুলি একটু আবার রিভিউ করলে বা এই ধরনের কিছু টপিক্স রিভিউ করলে আপনার অবশ্যই বিসিএস কোয়ালিফাই করতে পারবেন। কারণ বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার যে 200 নম্বর পরীক্ষা হবে, সেখানে যেটা কোনটা শুদ্ধ সেটা যেমন জানতে হবে, কোনটা শুদ্ধ না সেটাও জানতে হবে। এখানে ইন ডিটেইলিংয়ের থেকেও জরুরি বেশি ছোট ছোট কিছু ইনফরমেশন এবং আরও কিছু, এর সাথে আরও কিছু সম্পর্ক। তাহলে আমরা আজকে শুরু করি। আমাদের প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে যে সাইটোলজি অ্যান্ড জেনেটিক্স পার্শিয়াল। এর সাথে আমরা আরও যে বিষয়গুলো আমরা আজকে পড়ার চেষ্টা করব, যে আলট্রাস্ট্রাকচার অফ এন অ্যানিম্যাল সেল, এরপরে স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস অফ ডিফারেন্ট অর্গানেলস অফ সেলস। আমরা প্রথমে পড়ব কোষ তত্ত্ব, তারপর হচ্ছে জিন তত্ত্ব, আংশিক পড়ব। এরপরে একটা পূর্ণাঙ্গ প্রাণী কোষের গঠনটা কেমন হয়, এবং সেই প্রাণী কোষের মধ্যে যে অঙ্গাণুগুলো থাকে তাদের ধরন, কাজ,
তাদের আনুষঙ্গিক বিষয়গুলি নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। মনে রাখতে হবে প্রাণী কোষের মধ্যে অনেকগুলো অঙ্গাণু আছে এবং প্রত্যেকটা অঙ্গাণুর এত ডিটেলস আসলে আলোচনা আছে, সে শেষ করা যাবে না। এটা একটু সংক্ষিপ্ত আকার বা যেই আমরা শুধু চুম্বক অংশগুলো একটু দেখবো এখানে। এরপর আমরা আসবো কোষ বিভাজনে। আমরা তো জানি কোষ বিভাজন কয় ধরনের আছে, অ্যামাইটোসিস আছে, মাইটোসিস আছে, মিওসিস আছে। এখানে আমরা অ্যামাইটোসিস না পড়ে আমরা শুধুমাত্র মাইটোসিস এবং মায়োটিক যেটা বলবো সেটা বলবো আমরা একটু। অ্যামাইটোসিস তো পড়ি, অ্যামাইটোসিস কিন্তু আমরা জানি অ্যামাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন এবং মিওসিস কোষ বিভাজন। এবার আমরা ক্রোমোজোম দেখবো, ক্রোমোজোমের পরে দেখবো আমরা নিউক্লিক অ্যাসিড। এরপর আমরা দেখবো ডিএনএর গঠন এবং আরএনএর গঠন। তারপরে তিনটে খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে রেপ্লিকেশন অফ ডিএনএ, ট্রান্সক্রিপশন অফ ডিএনএ এবং এমআরএনএ এবং ট্রান্সলেশন। সবগুলোই প্রত্যেকটা টপিক্সের এত বেশি ডেপথ যে রেপ্লিকেশন অফ ডিএনএ যদি আমরা বলি অনেক বড় একটা টপিক্স, কীভাবে রেপ্লিকেশন করতে হয়। তাহলে আসলে এখানে আমরা কি রেপ্লিকেশনের পুরো প্রসেসটা শিখবো আমরা না, শুধুমাত্র রেপ্লিকেশনের ক্ষেত্রে আসলে কোন কোন এনজাইমগুলি কাজ করে, কোন কোন এখানে নতুন নতুন কি শব্দ আসছে সেগুলো দেখব। ট্রান্সক্রিপশনটা আসলে কিভাবে ঘটে একটু ধারণা নেওয়া, বা একটু ছবিটা আঁকা, ছবিটা মনে রাখা, এই ছবিটা কেমন ছিল। আর ছবিটা একটু মনে রাখলে দেখবো যে আমাদের বাকি কাজগুলো খুব সহজে মনে থাকবে। ছবির মধ্যে অনেক ছোটো ছোটো অংশ পয়েন্ট আউট করে দেওয়া আছে, সেই অংশগুলো আসলে আমরা একটু মনে রাখবো যে কোন অংশটা কী কাজ করে, কতটুকু মনে রাখতে হবে। এইভাবে পড়লে আসলেই আমাদের প্রশ্ন কমন পড়ে যাবে, কারণ এখানে এইগুলি ছাড়া আসলে আর দেওয়ার মতো কিছুই নেই। আমরা যারা বিভিন্ন বিসিএস পরীক্ষা দিয়ে আসছি আমাদের ক্ষেত্রে বিষয়ভিত্তিক যে পরীক্ষাগুলো ছিল সেখানে পরীক্ষাগুলো ছিল একটু রিটেন পরীক্ষা ছিল। এখানে রিটেন পরীক্ষার ধরনটা ছিল ডিফারেন্ট। তখন আমরা রিটেন পরীক্ষার জন্য আসলে আমরা যখন প্রিপারেশন নিয়েছি সেক্ষেত্রে আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর বই, তারপরে ডিগ্রির বই, এরপর অনার্সের বই সবগুলি আমাদের কাজে লেগেছে। সেখানেও আমাদের ডিটেলে 1 নাম্বার প্রশ্ন ছিল, 2 নাম্বার ছিল, এই বড় প্রশ্ন ছিল। কিন্তু এমসিকিউর যে ধরনটা এটা এইবারই প্রথম আসছে, যে কারণে আমাদের একটু নতুনভাবে চিন্তা করতে হচ্ছে যে আমাকে বিষয়টা একটু জানতেও হবে এবং জানার সাথে সাথে বিশেষ করে খুঁটিনাটি বিষয়গুলো একটু নজর দিতে হবে। তাহলে আমরা একটু শুরু করি। প্রথমে আমরা আসি সাইটোলজি। আসলে এই সাইটোলজি সম্পর্কে আমরা একটু বলে নিই। সাইটোলজি বা যেটাকে আমরা বলি কোষতত্ত্ব। কোষতত্ত্ব মানে কি, যেই আমরা এটা একটা লজি বলতে আমরা বুঝি, সাইটো মানে হচ্ছে সেল বলে বুঝি, আর লজি মানে হচ্ছে একটা লোগোস একটা সাবজেক্ট থেকে একটা শব্দ থেকে আসছে। কোষতত্ত্ব বা কোষবিদ্যা যেটাকে আমরা বলি, বা সেল বায়োলজি বলতে পারি আমরা যেটাকে। এই পুরো শব্দটা বা পুরো বিষয়টার মধ্যে আসলে কী পড়ানো হয়, এখানে মূলত এই কোষ এবং তার মধ্যকার যে বিভিন্ন অঙ্গাণুগুলো আছে সেই অঙ্গাণুগুলোর বিভিন্ন ঘটন, তাদের কাজ, তাদের আনুষঙ্গিক সম্পর্কগুলি আসলে আমরা দেখব। তাহলে এখানে আসলে তাহলে আমাদের সাইটোলজি। জেনেটিক্সে আমরা কি পড়ব, জেনেটিক্সের বিষয়টা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। আমরা আগে এই কোষ এবং তার যে সাথে যে বিষয়গুলো, যে একটা প্রাণী কোষ দেখতে কেমন হয়, একটা প্রাণী কোষের মধ্যে কোন কোন অঙ্গাণুগুলো থাকে, এরও আগে আমাদের একটু মনে রাখা দরকার যে কোষ আমরা সাধারণত কয়েকটা ভাগে কোষকে ভাগ করে থাকি। তো আমরা যদি চিন্তা করি নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষ 2 ধরনের, একটা হচ্ছে ইউক্যারিওটিক আর হচ্ছে প্রোক্যারিওটিক। একটাকে আমরা প্রকৃত কোষ বলি, একটাকে আমরা বলি আদি কোষ। এই যে ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক যে শব্দগুলো আমরা বললাম, এই দুটো শব্দের মধ্যে 2টা প্রিফিক্স আছে। একটা হচ্ছে ইউ, যেমন একটু লিখি, একটা হচ্ছে ইউক্যারিওটিক, আরটা হচ্ছে প্রোক্যারিওটিক। এই 2টা শব্দের মধ্যে ইউ একটা শব্দ, প্রো একটা শব্দ। আমরা জানি প্রো মানে হচ্ছে আদি বা আগের, ইউ মানে হচ্ছে সঠিক বা রিয়েল। আর ক্যারিওটিক যে ক্যারিয়ন, এই শব্দটাকে আমরা এই ক্যারিয়র শব্দটা আসছে ক্যারিয়ন থেকে। ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে ইউক্যারিওটিক মানে হচ্ছে যেই কোষের নিউক্লিয়াসটা সুগঠিত। আর এই সুগঠিত মানে হচ্ছে যে কোষের নিউক্লিয়াসের কিছু অংশ আছে,
সে অংশগুলো কী কী যদি আমরা বলি, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার পোর, ক্রোমাটিন তন্তু, যেটাকে আমরা পরবর্তীতে ক্রোমোজোম বলি, এই সবগুলো অংশ যখন থাকবে তখন সেই নিউক্লিয়াসটাকে আমরা বলি ইউক্যারিওটিক বা প্রকৃত কোষী। আর যখন এখানে কিছু কোষের মধ্যে মানে কিছু অঙ্গাণু থাকবে না, যেমন নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না বা একটা অঙ্গাণু থাকবে না, তখন তাকে আমরা বলি প্রোক্যারিওটিক। এটা হচ্ছে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষের বিভাজন। এটা কিন্তু আমরা এখানে কোনো ছবি দিইনি। তাহলে এই দুইটা প্রেফিক্স আমরা একটু খেয়াল করলাম। এখানে আমাদের এই প্রোক্যারিওট ইউক্যারিওটিক যে কোনো কোষকে আমরা ইউক্যারিওট বলতে পারি। এখানে যেমন পিপিএল একটা আছে আমাদের, এক ধরনের শৈবালের কোষ, ব্লু গ্রিন অ্যালজি বলি আমরা যেটাকে, এটা আমাদের প্রোক্যারিওটিক। এটা গেল এই আমাদের নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষের বিভাজন, কোষের কয় ভাগ ভাগ করা যায়। এখন যদি আমরা চিন্তা করি কোষের অবস্থান কার্যগত, একটাকে আমরা বলি দেহকোষ, একটাকে আমরা বলি জনন কোষ। সাধারণত যে কোষগুলো আমার দেহের বিভিন্ন জিনিস তৈরি করতে ব্যবহৃত হয় সেগুলোকে আমরা দেহকোষ বা সোমাটিক সেল বলি। আর যেসব কোষ আমার দেহের বিভিন্ন জনন কার্যে অংশগ্রহণ করে, গ্যামেট তৈরিতে অংশগ্রহণ করে, স্পার্ম ওভাম তৈরিতে অংশগ্রহণ করে, তাকে আমরা বলি জনন কোষ। এরপরে ধরন অনুযায়ী উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। উদ্ভিদে যে ধরনের কোষ থাকে সেটাকে উদ্ভিদ কোষ বা প্লান্ট সেল বলি আমরা, আর প্রাণীতে থাকলে অ্যানিমেল সেল বলি। তো প্লান্ট সেল এবং অ্যানিমেল সেলের মধ্যে একটা কিছু ডিফারেন্স আমরা অনেক আগে থেকেই জানি। প্লান্ট সেলে সেল কোষ প্রাচীর আছে, অ্যানিমেল সেলে কোষ প্রাচীর নেই। প্লান্ট সেলে আমাদের প্লাস্টিড আছে, কিন্তু অ্যানিমেল সেলে নেই। এগুলো হচ্ছে সাধারণ, একেবারে আমরা সকলেই জানি এই জিনিসগুলো। এর পরবর্তী বিষয়টা হচ্ছে আমাদের, তাহলে এই যে এইগুলো হচ্ছে সাইটোলজির বিষয়, এবং এখানে আরো অনেক বিষয় আছে, আসলে সেগুলো বলে শেষ করা যাবে না। চুম্বক অংশগুলো আমরা একটু বলার চেষ্টা করলাম। এরপর আমরা যদি একটু এই ছবিটা দেখি, এখানে অ্যানিমেল সেল, এখানে অনেকগুলো অংশের নাম দেওয়া যায়, দেখা যাচ্ছে কি কি অংশ আছে আমাদের এখানে। যেমন আমি যদি প্রথমেই খেয়াল করি, নিউক্লিয়াসে যদি খেয়াল করি, এই নিউক্লিয়াসের মধ্যে কি কি অংশ আছে যেটা বললাম আমরা। নিউক্লিয়াসের মধ্যে আছে নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপোর, ক্রোমাটিন তন্তু, সবগুলো নিয়ে। এই জিনিসগুলো যদি আলাদা করে চিন্তা করি, এই জিনিসগুলো আসলে কি, প্রথমে যদি চিন্তা করি নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াসকে ঘিরে যে পর্দা থাকে তাকে আমরা নিউক্লিয়ার মেমব্রেন। এরপর আমরা আসি নিউক্লিওপোর। এই মেমব্রেনের মধ্যে কিছু ছোট ছোট ছিদ্র থাকে, হোল, একেবারে খুব সূক্ষ্ম। এই ছিদ্রগুলিকে আমরা বলি নিউক্লিয়ার পোর, নিউক্লিওপোর বলা হয়। এরপর আমরা এই নিউক্লিয়াসের ভিতরে এক ধরনের তরল জেলির মতো, অর্ধতরল জেলির মতো বলা থাকবে, যার উপরে ক্রোমাটিন তন্তুগুলো ভাসমান থাকবে। তাহলে এই যে তরলটাকে আমরা বলি নিউক্লিয় প্লাজম, প্লাজমা। নিউক্লিয়াসের মধ্যে যদি কোনো প্লাজমা থাকে সেটা বলে নিউক্লিয় প্লাজম। এরপরে নিউক্লিয় প্লাজমের পরে হচ্ছে নিউক্লিওলাস, সাধারণত একটা কালো ঘন গোলাকার বস্তু থাকে, সেটাকে বলা হয় নিউক্লিওলাস। এরপরে কিছু সুতার মতো পেঁচানো জিনিস দেখা যায়, সেটাকে বলা হয় ক্রোমাটিন তন্তু, বা এটাকে আমরা আরেকটা নাম বলি, এটাকে আমরা নিউক্লিয়ার রেটিকুলাম বলতে পারি। তাহলে নিউক্লিয়ার কি কি বললাম আমরা পড়লাম একটা নিউক্লিয়াসের অনেকগুলো অংশের মধ্যে একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, একটা নিউক্লিয়ার পোর, একটা নিউক্লিওলাস, একটা নিউক্লিওপ্লাজম, একটা নিউক্লিয়ার রেটিকুলাম। রেটিকুলাম শব্দের অর্থ হচ্ছে সুতার মতো, আর এটা কি পরবর্তীতে আমরা বলি ক্রোমাটিন তন্তু। এটা একসময় এদেরকে আমরা বলি ক্রোমোজোম। এটা গেল নিউক্লিয়াস।
নিউক্লিয়াসের বাইরে যে অংশ সেটাকে আমরা বলি সাইটোপ্লাজম। আর সাইটোপ্লাজমকে ঘিরে যেটা থাকবে সেটাকে আমরা বলি সেল মেমব্রেন। এই সেল মেমব্রেনকে আমরা অনেক সময় বায়োমেমব্রেন বলি, অনেক সময় ইউনিট মেমব্রেন বলতে পারি, প্লাজমা মেমব্রেন বলতে পারি। এদের মাঝে মাঝে আবার কিছু ভিতরের দিকে কিছু প্রক্ষেপণ থাকে মাঝে মাঝে। এখন এখানে আমরা আর কি কি দেখলাম, এখানে অনেকগুলো, তাহলে আমরা এটা নিউক্লিয়াস শেষ করলাম। এখন আমরা সাইটোপ্লাজমের মধ্যে কি কি অংশগুলো ঘুরবে, যেমন আছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া আমাদের উদ্ভিদ কোষও থাকবে, প্রাণী কোষও থাকবে, এটি সহজ জিনিস আমাদের। মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, সেন্ট্রিওলস, গলজি অ্যাপারাটাস, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, এই যে ক্রোমাটিন যেটা আমি একটু বলেছি। তাহলে এখানে নতুন কিছু আছে কি, যেমন একটা আছে মাইক্রোফিলামেন্ট, বলছি সিলিয়া। এই যে অংশগুলি আমরা বললাম, তাহলে একটা অ্যানিমাল সেলের মধ্যে আসলে আমরা এই অংশগুলো একটু পাই। এখন এই প্রত্যেকটা অংশের আসলে কি ভূমিকা, এটা একটু আসলে জানা দরকার। আর এখান থেকে আমরা আসলে কি পড়বো, এখানে প্রত্যেকটা অংশে অনেক বড় ডিটেলিং আছে আমাদের। তাহলে একটু এক্সাম্পল দিই, যেমন মাইটোকন্ড্রিয়া। তাহলে এই প্রত্যেক মাইটোকন্ড্রিয়াকে আমরা বাংলায় সময় পাওয়ার হাউস বলে থাকি, এটা আমরা অনেক আগে থেকে জানি। ঠিক এভাবে প্রত্যেকটা সাইটোপ্লাজমে ভাসমান প্রত্যেকটা অঙ্গাণুর আসলে একটা ডাক নাম থাকবে, তাদেরকে সহজ নামে আমরা ডাকতে পারি। এবং তাদের এই নামটা আসলে আসছে তাদের কাজের থেকে, তারা কে কি কাজ করে, কি কি ভূমিকা রাখে সেই অনুযায়ী তাদের কাজটা। এই ডাকনামগুলি কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। এই ডাকনামগুলো আমাদের এমসিকিউতে আসতে পারে, যে কার ডাকনামটা কি, কাকে কি নামে ডাকা হয়। তার প্রথমে একটা অ্যানিমাল সেলের কথা খেয়াল রাখবো, যে একটা অ্যানিমাল সেলের মধ্যে কি কি অংশগুলো আছে, সেই অংশগুলোর প্রত্যেকটা কার কার কি ডাকনাম আছে, এই নামগুলো আমাদের লাগবে। এরপর আর কি লাগবে, এরপরে আমি যদি এদের প্রত্যেকটা গঠন পড়তে যাই আমাদের অনেক সময় লাগবে, অনেক বড়। প্রত্যেকেরই একটা করে ভৌত গঠন আছে, একটা রাসায়নিক গঠন আছে। তাহলে আমরা এই ভৌত গঠন, রাসায়নিক গঠন যদি সবগুলি পড়ি তাহলে আমাদের অনেক সময় লাগবে। কিন্তু আমাদের মূল ঘটনা রেখে আমাদের কি পড়তে হবে, আমরা একটু খেয়াল রাখবো যে প্রত্যেকটা অঙ্গাণুর ভৌত গঠন যখন আমরা পড়ব, এদের স্তর বা পর্দা কয়টা খেয়াল রাখতে হবে, বা যেটা দ্বিস্তরী হইতে পারে, কেউ ত্রিস্তরী হইতে পারে, একটা বিষয়। এছাড়া তারা কি কাজ করে, তারপরে হচ্ছে তারা কি কাজ করার পরে তারপরে তাদের কোনো উপকারী ভূমিকা বা অপকারী ভূমিকা আছে কিনা আমাদের দেহে, সেগুলি আমরা একটু খেয়াল রাখবো। এখান থেকে আসলে আমাদের প্রশ্ন আসবে। আমরা এখন যে সেকেন্ড পার্ট পড়া শুরু করেছি, আমাদের জুলজির পার্ট 2, এই পার্ট 2 থেকে আমাদের প্রশ্ন আসবে 50টা। এই 50টা প্রশ্ন আসলে আমাদের টপিকসগুলো যদি আমরা খেয়াল করি, 50টা ছোট প্রশ্ন কি দেবে, ছোট প্রশ্নের মধ্যে কি থাকবে, ছোট প্রশ্নের মধ্যে অবশ্যই থাকবে যে প্রত্যেকটা কোষীয় অঙ্গাণুর কাজ, কে কি ধরনের কাজ করে, কার স্ট্রাকচার তো ডিফারেন্স আছে, কার স্ট্রাকচারের মধ্যে কোনো ধরনের ইউনিকনেস আছে কিনা, এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে, যেগুলো আমরা পড়ে আসছি। এর মনে রাখতে হবে আমার এমসিকিউর জন্য আমার যে কোনো, আমি শুধুমাত্র অনার্সের বই পড়বো এটা এরকম কিছু নেই, আমাকে এইচএসসির বই, আমাকে ডিগ্রি বই পড়তে হবে। কারণ একটা যে কোনো বই আমার কিছু কিছু ইনফরমেশান থাকতে পারে কনসাইজ করা, ছোট করে। এই ছোটো ছোটো ইনফরমেশানগুলো আমার পরীক্ষার জন্য খুবই জরুরি, বা চুম্বক অংশগুলো বলে। তাহলে আমরা মনে রাখবো কেমনে, মনে রাখার একটু বই আছে। যেমন তাহলে আমরা এখানে যদি পরের ইয়েটা দেখি, আমরা যেখানে আমরা অনেকগুলি নাম দেখলাম, এখানে একটু খেয়াল করে আমরা এখানে আমরা একটা ছোট্ট একটা লিস্ট করেছি। এই লিস্টটা আসলে কিসের, এই লিস্টটা হচ্ছে আমরা বাম দিকে হচ্ছে আমাদের কিছু কোষীয় অঙ্গাণু নাম লিখেছি,
মাঝখানে হচ্ছে কোষীয় অঙ্গাণুগুলিকে আমরা কি নামে ডাকি বা চিনি। আর একেবারে সর্বডানে যেটা আছে সেটাকে আমার হচ্ছে যে প্রত্যেকটা অঙ্গাণু কিছু কাজ, ছোট ছোট কিছু কাজ। এখানে একটু যদি খেয়াল করি আমরা, এখানে কি যেমন নিউক্লিয়াস, সেল মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি অ্যাপারাটাস, ভ্যাকুয়াল, সাইটোস্কেলেটন, এই কিছু কিছু অঙ্গাণু আছে। এখন প্রত্যেকের একটু একটু করে ছোট ছোট একটা ডাকনাম আছে। এই ডাকনামগুলো যেমন আমরা নিউক্লিয়াসকে বলি সিইও, মানে কোষের মূল কন্ট্রোল সে করে, তাকে সিইও বলে আমরা, মূল। আচ্ছা, এরপর আসো সেল মেমব্রেন, সে কি করে আসলে? মূলত তার কাজ হচ্ছে সে যেহেতু মেমব্রেন, মানে সে কাভার করবে, সে গার্ড, তাকে আমরা সিকিউরিটি গার্ড বলি। সেলের সিকিউরিটি গার্ড হচ্ছে সেল মেমব্রেন। মাইটোকন্ড্রিয়াকে এটা জানি পাওয়ার হাউস বলি। রাইবোজোমকে আমরা আগেও জানি যেমন প্রোটিন ফ্যাক্টরি। কিন্তু এখানে নতুন একটা নাম আসে, হচ্ছে বার্গার কুকস। রাইবোজোম একটা নাম। লাইসোজোমকে আমরা কি বলি? লাইসোজোমকে আমরা বলি তার মধ্যে কিন্তু অটোফেজি করে। অটোফেজি মানে হচ্ছে সে স্বগ্রাসী, নিজের খাবার অনেক সময় খেয়ে ফেলতে পারে। এটা হচ্ছে যে যখনই আমাদের খিদা লাগবে, কিন্তু আমাদের খাওয়ার মতো কিচ্ছু নেই অনেক সময়, তখন আমাদের কিছু কিছু সেল নিজেদেরকে খেয়ে ফেলতে পারে। এটা আমরা অনেক সময় বলি যে আমাদের যে ফাস্টিং করি, আমরা ফাস্টিং করার ফলে কি হয়, যে আমাদের এই যে ব্যাড সেলগুলো আছে, যে ফাস্টিং করার ফলে আমাদের এই লাইসোজোমের কিছু কার্যক্রম থাকে, তারা এই সেলগুলিকে খেয়ে ফেলে। তখন কি হয়, আমাদের যে বর্জ্যগুলো সেগুলিতে আস্তে আস্তে পরিশোধিত হয়ে যায়। এগুলো হচ্ছে কাস্টল রিসাইক্লিং সেন্টার। এবং লাইসোজোম এই কাজ করার ফলে কি হয়, নতুন নতুন সেলগুলি আবার তৈরি হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কি কাজ, যেমন বলছে পাইপলাইন বলে, আমরা এটাকে হলোয়েস বলি। গলজি অ্যাপারাটাসের কাজ হচ্ছে তাকে আমরা শিপিং ডিপার্টমেন্ট বলি, মানে এখান থেকে বিভিন্ন জায়গায় পাঠানো হয়। ভ্যাকুয়ালস আছে, সাইটোস্কেলেটন। এবং সাইটোস্কেলেটনটাকে আমরা কি বলি, এটা সহজ কথা, আমরা এটাকে বলি হচ্ছে কোষীয় কঙ্কাল, সাপোর্ট দেয়। আমাদের যেমন কঙ্কাল আছে, তাদের এরকম একটা বেসমেন্ট থাকে, সেইটার উপর সাপোর্ট করে। এই যে ডাকনামগুলি আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। এবং এখানে আমাদের একটা ডেসক্রিপশন দেওয়া হচ্ছে যে কার নামের কি কাজ, একটু আমরা দেখলে পারব। এখন এখানে এই কাজগুলিকে আমরা, ওই পিছনের কাজগুলিকে আমরা সহজ করে নেওয়ার চেষ্টা করি। যেমন লাইসোজোমকে কোষের, নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সে কি করে, প্রোটিন এবং লিপিড সংশ্লেষণ করে। গলজি অ্যাপারাটাস কি করে, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, ভ্যাকুয়াল, কোষ ঝিল্লি, সেন্ট্রোজোম, সেন্ট্রিওল। যেটা আমরা আগে পড়েছি সেটা আমরা একটু ডিটেলিং আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। এখানেও আমরা দেখেছি নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম একটু আমরা ডিটেলিং দেওয়ার চেষ্টা। যেমন মাইটোকন্ড্রিয়াতে এটিপি তৈরি হয়, এটা আমরা আগে দিইনি। তারপরে গলজি বডিতে আমাদের প্যাকেজিং বিভাগ বলে, আমরা এই ইয়ারকে আমরা পরিবহন ব্যবস্থা বলি। এখানে আমরা এখন এই যা পড়লাম এখন এগুলির উপর আমরা কিছু ছোট ছোট এমসিকিউ প্রশ্ন দেখবো আজকে। প্রথম প্রশ্ন বলা হয়েছে, কোন অঙ্গাণুকে কোষের সিইও বলা হয়? তাহলে আমরা একটু শিখেছি। এখন যেমন এটার উত্তর আমাদের নিউক্লিয়াস হবে। তাহলে মাইটোকন্ড্রিয়াকে আমরা পাওয়ার হাউস বলি। লাইসোজোমকে আমরা কি বলি? স্বগ্রাসী বলি বা বর্জ্য পদার্থ ভাঙতে সহায়তা করে। রাইবোজোমকে আমরা প্রোটিন ফ্যাক্টরি বলি। কোষের কোন অঙ্গাণুকে বার্গার কোক্স বলা হয়? যে একটা প্রশ্ন একটু আগে দেখেছি, বার্গার কোক্স ছিল রাইবোজোম। নিউক্লিয়াসকে আমরা কি বলি? এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা কি বলি? লাইসোজোমকে আমরা কি বলি? একটু পেছনের দিকে যাই, এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা কি বলা হয়? টিউবুলস বলি আমরা এটাকে। লাইসোজোমকে আমরা কি বলি? এটাকে আমরা স্বগ্রাসী বলি। বা এখানে বর্জ্য পদার্থ ভাঙতে সহায়তা করে, বা এখানে আমাদের অটোফেজি ঘটে। শব্দটা হচ্ছে অটোফেজি। শিপিং ডিপার্টমেন্ট, মানে কোন কোষে কোন জায়গাটাকে আমরা আসলে ফ্যাক্টরি বলতে পারি, যেখান থেকে বিভিন্ন কিছু শিপমেন্ট করা হয়।
এটা একটু দেখেছি নামটা গলজি বডি। তাহলে এখন আমরা যেগুলি একটু পড়লাম, এই এই ধরনের প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কোন অঙ্গটাকে আমরা আসলে কি নামে ডাকি। সিকিউরিটি কাকে বলি আমরা, যেমন সেল মেমব্রেন। পরিবহন ব্যবস্থা আমরা কাকে বলি, যদি দেখি একটু আগে কাকে আমরা পরিবহন ব্যবস্থা বলি। এই যে পরিবহন ব্যবস্থা বলেছি আমরা, এই যে এগুলো রেটিকুলাম। এখন এখানে যা পড়লাম তার একটা আমরা ছোটখাটো একটা এক্সাম পেয়ে গেলাম, যে এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষা হতে পারে। যে যদি আমরা এখন যে আল্ট্রাস্ট্রাকচার অফ অ্যানিমাল সেল, এই যে বিভিন্ন অঙ্গের সাথে কোষের বিভিন্ন অঙ্গাণুগুলির কাজ, এবং আমরা একটু বলে নিই প্রত্যেকটা অঙ্গাণুগুলি আরও ডিটেলসিং আছে। যেমন যদি আমরা রাইবোজোমের ডিটেলস বলতে চাই, রাইবোজোমের দুই ধরনের রাইবোজোম, যেমন আদি কোষের ক্ষেত্রে এক ধরনের রাইবোজোম কাজ করে, তারপরে প্রকৃত কোষের ক্ষেত্রে রাইবোজোম কাজ করে। রাইবোজোমের মধ্যে আমরা 70S লিখি, 80S লিখি। এখানে এস যে শব্দটা, 80S রাইবোজোমের ক্ষেত্রে লিখি আমরা। এই যে এস, এটাকে আমরা কি বলি, এটা হচ্ছে সেভেরটবার্গ একক বলি আমরা এটাকে, বা ঘূর্ণন একক। এবং এটাকে যখন আমরা আরো ভেঙে ফেলি তখন কি আসে, এটা দেখা যায় প্রোক্যারিওটিকে, এটা দেখা যায় ইউক্যারিওটিকে দেখা যায়। এই যে এস ভেঙে ফেলে আমরা, এটাকে বলে ঘূর্ণন একক। যেমন সুইডিশ একজন সায়েন্টিস্ট নাম ছিলেন সেভেরটবার্গ, তার নাম অনুসারে এক ধরা হচ্ছে সেভেরটবার্গ একক। ঠিক এরকম করে আমাদের প্রত্যেকটা অঙ্গাণুর ক্ষেত্রে অনেক কিছু বলার আছে, কিন্তু আমরা আসলে এখন আপাতত মূল অংশগুলির দিকে একটু খেয়াল করব। এখন আমরা ছবি দেখছি, ছবিটার মধ্যে হচ্ছে গলজি অ্যাপারটাস। তো গলজি অ্যাপারটাস দেখলাম আমরা, গলজি বডি, তার একটা যেটা আমরা একটু আগে বললাম শিপিং ডিপার্টমেন্ট। তার স্ট্রাকচারটা আসলে একটু খেয়াল করি আমরা। স্ট্রাকচারের মধ্যে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে, যে সেটা হচ্ছে সিস্টার্নি, ভেসিকল, ট্রান্সফেস, লুমেন, সিসফেস। এটা হচ্ছে আমাদের একটা এই গলজি বডির স্ট্রাকচার। এগুলি দেখতে কেমন, নালিকাগুলি কেমন, এই নালিকাগুলি খালি জায়গাটা আমরা লুমেন বলি, এগুলিকে বলি সিস্টার্নি টাইপ। এগুলি হচ্ছে সিক্রেটারি, মানে এখান থেকে নিঃসরণ হয়। ভেসিকল, এটা কিছু ট্রান্সপোর্ট কাজ করে, মানে সে বিভিন্ন জায়গায় পাঠায় কোনো কিছু, বলা হয় ট্রান্সপোর্ট ভেসিকল। আর এটা নতুন তৈরি করা ভেসিকল। এই ছবিটা আমরা একটু খেয়াল রাখবো, ছবিটার মধ্যে কি কি দেখলাম আমরা, স্ট্রাকচারটা খেয়াল রাখবো। তারপর এটার থেকে আমরা কি দেখি, এখানে যেমন আমাদের বলা হচ্ছে যে গলজি বডি মূলত কোন অণুগুলি পরিবহন, বাছাই এবং প্যাকেজিংয়ে কাজ করে। গলজি বডি অনুপস্থিত থাকে কোন ধরনের কোষে। এখন এই যে প্রশ্নগুলো আমাদের আসছে, কোন অণুগুলি, যেমন আমরা জানি সে কোন অণুগুলি পরিবহন করতে পারে, সে বাছাই করতে পারে, প্যাকেজিং করতে পারে। গলজি বডি অনুপস্থিত থাকে কোন ধরনের কোষে, যেমন ছত্রাক কোষ থাকে, অনুপস্থিত থাকে। গলজি বডি কোন অঙ্গ থেকে সৃষ্টি হয়, নিউক্লিয়াস থেকে সৃষ্টি হয়। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমরা এলে এখন এইরকম করে আমরা প্রত্যেকটা অঙ্গাণুর কিছু কিছু এমসিকিউ দেখার চেষ্টা করব। আমি আশা করব যে আপনারা এই এমসিকিউগুলোর উত্তর আপনারা কমেন্ট বক্সে লিখবেন, তারপরে সেগুলো আমরা মিলে দেখব। যে কোন অণুর পরিবহন, পরিবর্তন এবং প্যাকেজিং গলজি বডির কাজ। গলজি বডির গঠনগত অংশগুলো কি কি, স্ট্রাকচারের মধ্যে কি কি আছে, গলজি বডির 3টি প্রাথমিক অংশের নাম কি, এই অংশগুলো। তারপরে এখানে কি কি দেখলাম আমরা সিস্টার্ন দেখেছি, ভেসিকল দেখেছি, ভ্যাকুয়াল দেখেছি। তারপরে এখানে কি আছে, আর কি কিছু আছে এখানে গঠনগত অংশের মধ্যে, নিউক্লিয়ার অন্ধ, নিউক্লিয়ার মেমব্রেন, কোনটা দেখেছি আমার ছবির মধ্যে। 3টি প্রাথমিক অংশের নাম কি, একটা ভেতর, একটা মাঝ এবং একটা বাইরের। একটা অংশ বলে দিলাম আমরা। তাহলে এখান থেকে গলজি বডি থেকে আমরা অনেকগুলি প্রশ্ন দিলাম। এখন আমরা আসি মাইটোকন্ড্রিয়াতে।
আমরা গলজি বডির যে প্রশ্নগুলি আসলে উত্তর দেইনি, সেগুলি আমরা আশা করব আপনারা ছবি দেখে বা যদি কোনো কোশ্চেন থাকে সেটা আপনাদের করবেন, আমরা উত্তর দেব। তো এটা এখানে কি হলো, আমাদের গলজি বডির উপর আমরা এমসিকিউ পড়ে ফেললাম। ঠিক এরকমভাবে আসলে প্রত্যেকটা টপিক্সের সাথে আমরা এমসিকিউ পড়ে ফেলবো। এখন মাইটোকন্ড্রিয়া, এখানে আমাদের কি কি আছে একটু খেয়াল করেন। এখানে আমরা অনেকগুলি অংশ নাম দেখি, যেমন এটা এখন প্রথমে আমরা আসি এখানে কয়টা স্ট্রাকচার, এটা কি দ্বিস্তরী না ত্রিস্তরী? এটা দেখা যায় যে বাইরে একটা ভিতরে একটা দ্বিস্তরী, মাঝখানে একটা এই যে ফ্লুইডটা থাকে এটাকে বলি আমরা ম্যাট্রিক্স, ভিতরের স্তর পর্দা, বাইরের পর্দা। আর এই যে এই অংশগুলিকে আমরা বলি ক্রিস্টি, যে অভিক্ষেপগুলো আছে এগুলি ক্রিস্টি বলি। আর ক্রিস্টির গায়ে আবার অনেক সময় যেটা আমাদের নতুন একটা এখানে একটা অংশ থাকে, সেটা হচ্ছে অক্সিজম বলে শব্দ আছে, অক্সিজম। যেমন এখানে রাইবোজোম দানা আছে, এটিভ সিনথেস আছে, স্পেস আছে, গ্র্যানুলগুলো আছে। তাহলে একটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমরা কি পাই, কোন কোন শব্দগুলো পাই? যেমন আমরা ক্রিস্টি পেয়েছি, দ্বিস্তরী একটা মেমব্রেন, মাঝখানে একটা খালি জায়গা আছে, এর মধ্যে রাইবোজোম আছে, ক্রিস্টি আছে। এই সবগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া আছে। এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ছবিটা আমরা দেখি, এখানে কি আছে আমাদের নিউক্লিয়ার পোর, নিউক্লিয়ার এনভেলাপ, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। আর হচ্ছে অমসৃণ, যে বলছে রাফ এন্ডোপ্লাজমিক, এটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সিস্টার্নি, সিস্টার্নাল স্পেস, তাহলে এগুলিকে বলছে আর এখানে ভিতর জায়গাটা স্পেস বলি আমরা। এখানে উপরে যে এই যে ফোটা দেখা যাচ্ছে এগুলিকে বলা রাইবোসোম। তাহলে আমরা একটু ছবিটা ভালো করে খেয়াল করলাম। এখন আমার সে রাইবোজোম, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু, যেটাকে আমরা বলি, আমরা কোষের প্রোটিন ফ্যাক্টরি বলে থাকি। সে অনেকগুলি কাজ করে। আমরা যে খাবার খাই, প্রোটিন জাতীয় খাবার খাই, তাকে হজম করার পরে খাবারটাকে প্রসেস করে সে প্রোটিন থেকে আমাদের দেহের বিভিন্ন বিল্ডিং ব্লকস তৈরি করে। প্রোটিন হচ্ছে আমাদের দেহের বিল্ডিং ব্লকস তৈরি করার চেষ্টা করে। এখন এই যে ছবিটা দেওয়া আছে দেখেন, এমআরএনএ, কোডন, টিআরএনএ, রাইবোজোম। এই রাইবোজোমের মধ্যে আবার অনেক সময় দুইটা ইউনিট থাকে, একটা স্মল ইউনিট আর হচ্ছে লার্জ সাব ইউনিট। এখানে কি হয় আসলে, আমরা যখন ডিএনএর লাস্ট যেমন ট্রান্সক্রিপশনের পরে আমাদের যে এই যে একটা কোডন থাকে, তিনটে করে একটা কোডন হয়। এমআরএনএ হচ্ছে মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ। মূলত এই দুইটা ইউনিটের মাঝখানে সেই কোডটাকে নিয়ে আসে, এটা সুতার মতো নিয়ে আসে। ট্রান্সক্রিপশনে হচ্ছে কি আমাদের একটা এমআরএনএ তৈরি করা। এই এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করার যে সিস্টেমটা, যেটাকে আমরা ট্রান্সলেশন বলি, সেটা আসলে রাইবোজোমে সংগঠিত হয়ে থাকে। রাইবোজোম দুইটা উপ-একক নিয়ে গঠিত, একটা হচ্ছে ছোট, একটা হচ্ছে বড়। এই দুটো উপ-এককের মাঝখানে এই আমাদের যে স্ট্র্যান্ডটা থাকবে, এবং এই স্ট্র্যান্ডটা থেকে যে কোডনগুলি আসবে, সে কোডনগুলিকে চেঞ্জ করে প্রোটিন তৈরি করে ফেলা হবে। তাহলে মূলত এই এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করার যে প্রক্রিয়াটা, এই পুরো প্রক্রিয়াটা আমাদের ঘটে থাকে রাইবোজোমের মধ্যে। যেমন বলে দেওয়া হচ্ছে অ্যামিনো অ্যাসিড চেইন, এটা ঢুকলো এমআরএনএ, এটা হয়ে গেল অ্যামিনো অ্যাসিড চেইন। প্রসিডিউরটা তাহলে কোথায় ঘটে আমাদের রাইবোজোমের মধ্যে। এখানে আমাদের কিছু কোশ্চেন দেওয়া আছে, যেমন রাইবোজোম কি সংশ্লেষ করে? সবাই জানি প্রোটিন সংশ্লেষ করে। রাইবোজোম প্রধানত কোন উপাদান দিয়ে গঠিত? রাইবোজোমকে অন্য কোন নামে ডাকা হয়? রাইবোজোমের প্রধান কাজ কি? তাহলে রাইবোজোম প্রধানত কোন কোন উপাদান দিয়ে তৈরি হয়? এখানে কি আছে আমাদের? এখানে আমরা কিন্তু এখানে আরএনএ দেখেছি, আরএনএ। আর কি দেখেছি? প্রোটিন দেখেছি। আরএনএ এবং প্রোটিন কোন নামে ডাকা হয়? এটাকে প্যালারি দানা বলে ডাকা হয়। এটা প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। এই যে এই এমসিকিউগুলি আমরা একটু একটু করে দেখব।
আমরা আশা করি যে এই এমসিকিউগুলি থেকে আপনারা কিছু প্রশ্ন পরীক্ষাতে হুবহু পেয়ে যেতে পারেন। তো নিম্নলিখিত কোন অঙ্গাণুটির কোনো আবরণই থাকে না? এটা অবশ্যই রাইবোজোম। কোন কোষ অঙ্গাণুকে প্রোটিনের কারখানা বলা হয়? চারটা দেওয়া হয়েছে: ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গলজি বস্তু। তাহলে এখানে প্রোটিনের কারখানা আমরা জানি, এখানে রাইবোজোমকে বলি। তাহলে ক্লোরোপ্লাস্টকে আমরা কি বলি? ক্লোরোপ্লাস্ট কিন্তু আমরা শর্করা তৈরির কারখানা বলি। মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলি। গলজি বস্তুকে আমরা শিপিং ডিপার্টমেন্ট বলি। এই যে আমরা একটা উত্তর পর সাথে চারটা, এটা উত্তর, সঠিক উত্তর এটা, কিন্তু বাকি চারটার কি নাম সেটা আমরা একটু আলোচনা করব। এই প্রোটিন সংশ্লেষণের জন্য প্রয়োজন জেনেটিক কোড কোনটি থেকে আসে? আমরা দেখেছি এমআরএনএ থেকে আসে। রাইবোজোম কোন প্রক্রিয়ার মাধ্যমে প্রোটিন তৈরি করে? একটু আগে আমরা বলেছি ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে। রাইবোজোম কোথায় পাওয়া যায়? রাইবোজোম এই যে শুধুমাত্র সাইটোপ্লাজম না, সাইটোপ্লাজমে পাওয়া যায়। আমরা আবার দেখেছি যে এন্ডোপ্লাজম রেটিকুলামের গায়েও রাইবোজোম আছে। এই যে এমসিকিউগুলো যেগুলো আমরা পড়লাম, এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এখানে যদি কোনো এমসিকিউ নিয়ে আসলে আমাদের কোনো ধরনের কোনো এমসিকিউ নিয়ে যদি আমাদের আরেকবারও আলোচনা করার কোনো স্কোপ মানে দরকার হয়, সেটা আমরা করব। যে হ্যাঁ, এই এমসিকিউ চারটা যে অপশান আছে, এই অপশানটা আলোচনা করলে একটু সুবিধা হবে। আমাদের সময় স্বল্পতার কারণে আসলে আমরা অনেক কিছুই আলোচনা করতে পেরে উঠি না। এটা আমরা দেখলাম একটা নিউক্লিয়াস। এখানেও আমাদের কিছু এটা হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কিছু প্রশ্ন। যেমন রুক্ষ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পৃষ্ঠতে রুক্ষ দেখায় কেন, মানে রাফ দেখায় কেন? তার হচ্ছে যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে আমাদের রাইবোজোম থাকে, তখন সেটাকে আমরা বলি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যদি কোনো কারণে রাইবোজোম দানা থাকে, তখন তাকে আমরা বলি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোন ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সংশ্লেষে সক্ষম? এটা হচ্ছে রুক্ষ। এটাকে এখানে আমরা অপশান দিইনি, এখানে আমরা কিছু স্ট্রেট প্রশ্ন নিয়ে আসছি। কোন অঙ্গাণু লিপিড ও স্টেরয়েড সংশ্লেষে অংশ নেয়? তাহলে লিপিড হচ্ছে স্নেহজাত পদার্থ, স্টেরয়েড হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ হরমোন, যেটা বিশেষ কাজ করতে, মানে আমাদের দেহের যখন আমরা স্টেরয়েড হচ্ছে একটা হরমোন যেটা এক্সট্রা কোনো ধরনের উদ্দীপনা তৈরি করতে সহায়তা করে, এটা আমরা স্টেরয়েড বলি। এবং লিপিড এবং স্টেরয়েড সংশ্লেষণ করে, ভেঙে ফেলে, এটা হচ্ছে মসৃণ। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর মূল কাজ কি? প্রোটিন ও লিপিড সংশ্লেষণ এবং পরিবহন। আর কোষের মধ্যে কিভাবে পদার্থের পরিবহন নিয়ন্ত্রণ করে? এই যে এটা একটা কোষীয় মহাসড়ক হিসেবে কাজ করে কে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। পেশির সংকোচনে সাহায্যকারী ক্যালসিয়াম সঞ্চয়কারী কোন অঙ্গাণু? এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করতে সাহায্য করে কোন অংশ? হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোন অঙ্গাণু এই যে একচিটিয়াভাবে সুকেন্দ্রিক কোষে পাওয়া যায়, মানে শুধুমাত্র ইউক্যারিওটিক সেলে পাওয়া যায় শুধুমাত্র, এটা কি আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে? এখন আমরা এখানে আসব আমাদের কোষ বিভাজন। এখন আমরা জানি কোষ বিভাজন আমরা তিন ধরনের, একটাকে বলে আমরা মাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন, এটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ বিভাজনকে আমরা সাধারণত বলে থাকি প্রত্যক্ষ বা ডিরেক্ট সেল ডিভিশন বা কোষ বিভাজন, যেখানে একটা কোষ থেকে সরাসরি দুইটা ভাগে ভাগ হয়ে দুটো কোষ তৈরি হয়। প্রথমে নিউক্লিয়াস একটু ভাগ হয়ে যায়, তারপরে বাকি বাকি যে অংশ সাইটোপ্লাজম অংশটাও দুইটা ভাগে ভাগ হয়ে সরাসরি দুইটা কোষে তৈরি হয়। এটা সাধারণত নিচু লেভেলের নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে ঘটে থাকে। এর হচ্ছে মাইটোসিস, বা যেটাকে আমরা সোমাটিক সেল বলি, বা যেটাকে দেহকোষ বিভাজন বলি। প্রথমে এক জায়গায় বলেছিলাম যে দেহকোষ এটা হচ্ছে আমাদের জনন কোষ। দেহকোষের বিভাজনটাকে সাধারণত আমরা মাইটোসিস বলি, আর জনন কোষের বিভাজনটাকে আমরা বলি মিওসিস। এই যে মাইটোসিস এবং মিওসিস, এবং এদের আরও দুইটা নাম আছে, সেটাকে আমরা বলি
একটাকে বলা হয় সমীকরণিক বিভাজন, একটাকে আমরা বলি হ্রাসমূলক বিভাজন। সমীকরণিক বিভাজন বলা হয় আমাদের মাইটোসিসকে, যার দুই পাশ সমান থাকবে। আর মিওসিসটাকে আমরা বলি হ্রাসমূলক বিভাজন, তার মানে হচ্ছে এখানে ক্রোমোজোম সংখ্যা কমে যাবে আর মাইটোসিসে ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে। যেমন মাইটোসিসের মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা থাকে 2n ডিপ্লয়েড, ঠিক সেভাবে অপত্য কোষে, প্রত্যেকটা অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা থাকে 2n করে। এটা হচ্ছে মাইটোসিস। মিওসিসে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা থাকে 2n, কিন্তু পরে যে কোষগুলি তৈরি হবে অপত্য কোষে সেখানে হবে n এবং n। তাহলে কোষ সংখ্যা এখানে কি হয়ে যায়, মানে ক্রোমোজোম সংখ্যা এখানে অর্ধেক হয়ে যায়। এখন এবং প্রত্যেকটা কোষ বিভাজন আবার অনেকগুলি ফেজে বিভক্ত। প্রোফেজ, যেমন মাইটোসিসকে আমরা ভাগ করি ভাবে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, 5টা ভাগ করি। এরপর হচ্ছে সাইটোকাইনেসিস, মানে প্রথমে আমার ভাগ হয় নিউক্লিয়াসটা, এবং এই নিউক্লিয়াসের বিভাজনটাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। তাহলে আমরা একটু আগে বলেছিলাম যে ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসের বিভাজনটাকে আমরা বলে থাকি ক্যারিওকাইনেসিস। তদ্রূপ সাইটোপ্লাজম বিভাজনটাকে আমরা বলি সাইটোকাইনেসিস। এখন এখানে যে আমরা ছবি দেখেছি, এই ছবির মধ্যে আসলে আমরা একটা কিছু চেঞ্জ দেখলাম, যেমন প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এখানে একটু খেয়াল করি আমরা, এখানে যেমন সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস আছে, তারপরে ক্রোমোজোম আছে। এই যে বিভাজনগুলো, মানে কোনটার পর কোনটা আসতেছে এবং কি পরিবর্তন আছে, এটা কিন্তু আমাদের ছবির মধ্যে স্পষ্ট করে দেওয়া আছে। আশা করি ছবি দেখলে মোটামুটি সব বুঝতে পারবেন যে কখন, যেমন দেখা কি হলো, এখানে কোষ ছিল একটা এবং টেলোফেজে আসে আমাদের কোষে হলো তখন কয়টা, 2টা, এবং সাইটোকাইনেসিস পুরোপুরি হয়ে গেল, 2টা কোষ হয়ে গেল। এখানে শুধুমাত্র নিউক্লিয়াসের বিভাজন ঘটছে। এরপর কি হলো, এখানে সাইটোপ্লাজম এবং বিভিন্ন অঙ্গাণুগুলিও সমানভাবে ভাগ হওয়ার পর এটা হলো সাইটোকাইনেসিস, এবং এরপরে আমাদের 2টা নতুন অপত্য কোষ তৈরি হবে। এবং এই কোষ বিভাজনের বিভিন্ন রকমের, যেমন আমরা এখানে শব্দ হচ্ছে ইন্টারফেস বলি। ইন্টারফেস মানে কি? ইন্টারফেস হচ্ছে দুটি পাশাপাশি কোষ বিভাজনের মধ্যবর্তী সময়কাল, ইন্টারফেস অন্তর্বর্তী, সেটাকে আমরা বলি ইন্টারফেস। দুটো পাশাপাশি কোষ বিভাজনের মধ্যবর্তী সময়কালকে আমরা বলি ইন্টারফেস। এই ছবি, আশা করি ছবিগুলি দেখলে আসলে আমাদের সহজে বুঝতে পারবো যে এখানে কি কি পরিবর্তন হচ্ছে, এখানে কি কি আছে। যেমন আমরা স্পিন্ডেল তন্তু বড় শব্দ আছে, এখানে স্পিন্ডেল ফাইবার আছে। তারপর এখানে মাঝে মাঝে আমাদের এই ক্রোমোজোমগুলো, যেমন ক্রোমাটিড তৈরি হবে, এই ক্রোমাটিডগুলি বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে। সেখান থেকে দুই দিকে যে মেরুমুখী চলন বলি আমরা এটাকে, এই দুই দিকে, দুই মেরুর দিকে চলে যাবে। এরপরে আরও এই পরের প্রান্তীয় চলন যেটাকে আমরা বলি, আস্তে আস্তে করে সেখান থেকে এই টেলোফেজে সে কি দেখা যাবে, প্রোফেজে অনেকগুলো জিনিস চলে যাবে। যেমন প্রোফেজে নিউক্লিওলাস আস্তে আস্তে হারিয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে যাবে আস্তে আস্তে। ঠিক সেই যেগুলি হারিয়ে যাবে সেগুলি আবার টেলোফেজে নতুন নতুন করে তৈরি হবে। এরপরে সাইটোকাইনেসিসে আমাদের পুরো সাইটোপ্লাজমের বিভাজন ঘটার পরে এরপরে দুটো নতুন অপত্য কোষ তৈরি হবে, যেখানে প্রত্যেকটা কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অনুরূপ, মানে 2n, সেটাকে আমরা বলি ডিপ্লয়েড। এই কোষ বিভাজনটাকে আমরা বলি মাইটোসিস কোষ বিভাজন। এখানে নতুন আমরা কিছু প্রশ্ন দেখি, যেমন কোন প্রক্রিয়া টিউমার সৃষ্টি, টিউমারটা আসলে কেমন হবে। আসলে টিউমারটা সৃষ্টি হওয়ার পেছনে কারণ আমরা বলি, এটাকে বলা হয় অস্বাভাবিক কোষ বিভাজন। যখন
কোনো বিভিন্ন কারণে, যেমন ভাইরাসের কারণে, অন্য কোনো কারণে যখন কোনো একটা জায়গার কোষের বিভাজনটা অনিয়ন্ত্রিত হয় বা অস্বাভাবিক হয়, তখন সেখানে একটা কোষের স্তূপ তৈরি হয়। এই স্তূপটাকে আমরা বলি টিউমার। এখন এই টিউমারের মধ্যে আমরা আবার সাধারণত জানি আমরা টিউমার একটা হচ্ছে ক্ষতিকর, আর অক্ষতিকর। যে যদি টিউমারের মধ্যে কোনো ধরনের, একটাকে বলে আমরা ম্যালিগনেন্ট, আরটাকে বলে নন ম্যালিগনেন্ট। অর্থ হচ্ছে যেই টিউমারে সাধারণত ক্যান্সার সৃষ্টিকারী উপাদান আছে তাকে আমরা ম্যালিগনেন্ট টিউমার, এবং যেখানে এটা নাই থাকে নন ম্যালিগনেন্ট বলি আমরা। তো যেহেতু ক্যান্সারটাকে আমরা বলি অঙ্কোলজি, তাহলে এখানে এই টিউমার সিস্টেমটাকে আমরা বলি অঙ্কোজেনেসিস। সাইটোকাইনেস, যেটা আমি একটু বলবো, সাইটোকাইনেস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে? প্রথমে বলেছি যে একটা শুরুর ধাপটা হচ্ছে আমাদের প্রোফেজ। এখন আমরা আসি মিওসিস কোষ বিভাজন। এই মিওসিস কোষ বিভাজন দুইটা ধাপে বিভক্ত, মিওসিস 1, মিওসিস 2। মিওসিস 1 এর মধ্যে আছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক মিওসিস 2 তেও প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সিরিয়ালটা আমাদের এইভাবে আসবে। এখানে যেটা আমরা বলেছি যে এখানে প্রথম মিওসিস 1-এ আমাদের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে, আর মিওসিস 2-তে ঠিক তখন কি হবে, ডাবল হয়ে যাবে। বলতো মিওসিস 2 কিন্তু আসলে আমাদের মাইটোসিসেরই অনুরূপ অনেকটা। তাহলে প্রোফেজ, মেটাফেজ, এবং এই প্রত্যেকটা প্রোফেজ যেটাকে আমরা বলছি সেই প্রোফেজ 1, আবার এই প্রোফেজ 1গুলিকে আমরা আবার আরো কিছু ধাপে ভাগ করতে পারি। এখানে আমাদের মিওসিস 1-এর প্রোফেজের কিছু উপধাপ সমূহ এবং কিছু বৈশিষ্ট্য দেওয়া হলো। যেমন এখানে আমার পাঁচটা কথা বলা যায়: লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকিনেসিস। এই 5টা ধাপের মূল কিছু কথা বা চুম্বক অংশগুলি যেগুলি আমাদের প্রশ্নে বেশি আসতে পারে, সেগুলি আমরা একটু এখানে লিখেছি। যেমন লেপ্টোটিন কি হয় এখানে, যেমন বলছে সেন্ট্রোমিয়ারগুলো নিউক্লিয় ঝিল্লির এক স্থানে জড়ো হওয়ায় ফুলের তোড়ার মতো দেখায়, যাকে মানে এই যে বললাম যে সেন্ট্রোমিয়ার, এই শব্দটা আসলে কোত্থেকে আসছে? এটা হচ্ছে আমরা যখন ক্রোমোজোম দেখি, ক্রোমোজোমের মাঝখানে একটা গোলাকার আকৃতি থাকে, যেটা আমাদের পুরো ক্রোমোজোমটাকে ক্রোমাটিডে বিভক্ত করে। এটাকে বলে আমরা সেন্ট্রোমিয়ার। মানে সেন্ট্রালি থেকে যে খণ্ডটা কোনো ক্রোমোজোমকে ক্রোমাটিডে বিভক্ত করে, তখন তাকে বলে সেন্ট্রোমিয়ার। এবং এই সেন্ট্রোমিয়ারগুলো যখন একসাথে জড়ো হয় কোন ধাপে, লেপ্টোটিন ধাপে, তো তাদের একটা ফুলের তোড়ার মধ্যে থাকে, এটাকে বলে আমরা বুকে বলি আমরা। এই যে এইটাই হলো আমাদের কোশ্চেন। সিনাপসিস ঘটে এবং বাইভ্যালেন্ট সংঘটিত হয়। সিনাপসিস হচ্ছে কি একটা শব্দ, এবং বাইভ্যালেন্ট শব্দ। যে জাইগোটিন ধাপে একটু খেয়াল রাখতে হবে যে সিনাপসিস ঘটবে এবং বাইভ্যালেন্ট মানে হচ্ছে যেটা হোমোলোগাস ক্রোমোজোমে একসাথে থাকে, আমরা বলি বাইভ্যালেন্ট। হোমোলোগাস ক্রোমোজোমের ক্ষেত্রে বাইভ্যালেন্ট বলে আছে। প্যাকাইটিনে টেট্রাড, কায়াজমা এবং ক্রসিং ওভার, খুব গুরুত্বপূর্ণ জিনিস। টেট্রাড মানে 4টা তৈরি হবে ক্রোমাটিড, কায়াজমা মানে একসাথে একটা এক্স আকৃতি তৈরি করবে, আর ক্রসিং ওভার মানে 2টা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে বিভিন্ন পথে আদান প্রদান, এটাকে বলে ক্রসিং ওভার। প্রান্তিকরণ মানে এটা বিভিন্ন প্রান্তে চলে যাবে এবং সেদিকে নিউক্লিয়াস অদৃশ্য হয়ে যাবে এবং নিউক্লিয়ার মেমব্রেন অদৃশ্য হয়ে যাবে। এই যেগুলিকে আমরা গোল দাগ দিচ্ছি সেগুলি হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ জিনিস। কোষের জিনগত বৈশিষ্ট্যের পরিবর্তন সাধারণ কোথা থেকে আসে? মায়োসিস। কোষ বিভাজনের কোন পর্যায়ে, যেটা একটু বলেছি, সিনাপসিস ঘটে। তাহলে আমরা দেখি কোন পর্যায়ে, জাইগোটিনে।
যে কোনটি মায়োসিস একের প্যাকাইটিন উপপর্যায়ের তাৎপর্যপূর্ণ নয়, সেটা হচ্ছে এখানে কোনো সময় জনন কোষ উৎপন্ন হয় না। কোন ধাপে দানাদার ক্রোমোমিয়ার দেখা যায়, জাইগোটিন হবে। হ্যাপ্লয়েড জীবে কোথায় মিয়োসিস কোষ বিভাজন হয়? হ্যাপ্লয়েড জীবে অবশ্যই এটা যৌন মাতৃকোষে। এখন আমরা ক্রোমোজোমের স্ট্রাকচার দেখলাম, এইটাকে বলি আমরা টেলোমিয়ার, এটা হলো সেন্ট্রোমিয়ার, ক্রোমাটিড। ক্রোমোজোম দুইটা বাহু, একটা হচ্ছে লম্বা, একটা হচ্ছে ছোট। এটা হচ্ছে আমাদের ডিএনএ স্ট্রাকচারের বিভিন্ন বেসগুলি, যেমন এটা হচ্ছে আমাদের ডাবল রিং স্ট্রাকচার, অ্যাডিনিন গুয়ানিন। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল অ্যাডিনিন, সাইটোসিন, থায়ামিন, এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। এই দুইটা হচ্ছে ডাবল রিং, এই দুইটা হচ্ছে আমাদের ডাবল রিংটাকে আমরা বলি পিউরিন। পিউরিন পিউরিন তো বন্ধ করে দেন। ডিএনএ স্ট্রাকচারের মধ্যে আমাদের দুটো থাকে, যেমন কি কি থাকে, পিউরিন আর হচ্ছে পাইরিমিডিন। তো ডিএনএ স্ট্রাকচারের মধ্যে কি কি থাকে, এটা পেন্টোজ সুগার থাকে, নাইট্রোজেন বেস থাকে, আর থাকে ফসফরিক অ্যাসিড। এই যে এই নাইট্রোজেন বেস আবার দুই ধরনের, একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পাইরিমিডিন। এই পিউরিন হচ্ছে আবার, যেটাকে আমরা পিউরিন বলি, ঠিক আছে, সেটা হচ্ছে ডাইসাইক্লিক, মানে দুই চক্র বিশিষ্ট, আর পাইরিমিডিন হচ্ছে এক চক্র বিশিষ্ট। এখানে একটু খেয়াল রাখতে হবে যে এখানে এই সংকেতগুলি আসলে আমাদের মনে রাখার কোনো বিষয় নেই, শুধু কোনটা দ্বিচক্র কোনটা এক চক্র সেটা একটু মনে রাখতে হবে। আর যেমন ইউরাসিল কোথায় পাওয়া যায়, ইউরাসিল পাওয়া যায় শুধুমাত্র আরএনএতে, ইউরাসিল ডিএনএতে পাওয়া যায় না। এতটুকু আমাদের মনে রাখলে একটু হবে। আর এরপরে এই যখন আরএনএ দেখব, যে বলা থাকবে যে আরএনএ মানে কি, রাইবোনিউক্লিক অ্যাসিড, আর হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এই যে ডিএনএ এবং আরএনএর মধ্যে প্রথম যে পার্থক্যটা সেটা আমরা বলি হচ্ছে যে ডিএনএতে 2 নম্বর কার্বনে, এই যেখানে এখানে ডিঅক্সি মানে অক্সিজেন বিহীন থাকবে, যেটা হয় ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এই যে সুগার দুই ধরনের, একটা হচ্ছে রাইবোজ আর হচ্ছে ডিঅক্সি রাইবোজ, আর ফসফেট হচ্ছে H3PO4 ফসফরিক অ্যাসিড। তাহলে ডিএনএ স্ট্রাকচার 3 জিনিস থাকবে, একটা হচ্ছে 5 কার্বন পেন্টোজ সুগার, যেটাকে বলা হয় পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস দুই ধরনের, আর হচ্ছে ফসফরিক অ্যাসিড। নাইট্রোজেন বেস দুই ধরনের মধ্যে থাকবে, একটা হচ্ছে পিউরিন, আর হচ্ছে পাইরিমিডিন। পিউরিন হচ্ছে আমাদের ডাইসাইক্লিক বা দ্বিচক্রিক, আর পাইরিমিডিন হচ্ছে একচক্রিক। এখানে আমরা একটু দেখলাম যে ডিএনএ এবং আরএনএর মধ্যে কি উপাদান আছে। এটা শুধুমাত্র যেমন থায়ামিন, এটা শুধু ডিএনএতে থাকে, নাইট্রোজেন বেস, এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, এটা দুইটাতেই থাকবে। আর এটা ইউরাসিল শুধুমাত্র আরএনএতে থাকবে। সুগারস এটা থাকবে এখানে, ডিএনএতে থাকবে, আর এখানে এই ফসফেট ডিএনএও থাকবে, আরএনএ থাকবে। আর এটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ, আর হচ্ছে শুধু রাইবোজ সুগার। এই ছবিটার মধ্যে আসলে আমাদের এই একটু খেয়াল করলে হবে যে এদের এই দুটার মধ্যে, যেটা হচ্ছে এই যে দুটার মধ্যে পার্থক্যটা আসলে কি, এটা শুধু আছে আমাদের কার মধ্যে, ডিএনএর মধ্যে, এটা আছে আরএনএর মধ্যে। এই দুটার মধ্যে একটা স্ট্রাকচার পার্থক্য আছে। এখন আমরা দেখি ডিফারেন্স বিটুইন ডিএনএ এবং আরএনএর মধ্যে পার্থক্য দেখি আমরা। তাহলে আমরা দেখলাম যে ডিএনএ এবং আরএনএ, প্রথমে আমরা আসি, ডিএনএ হচ্ছে ডাবল স্ট্র্যান্ড, আর
আরএনএ হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড। ডিএনএর মধ্যে যেটা বলে আমরা দ্বিসূত্রক, কি কি থাকে? পেন্টোজ সুগার থাকবে, নাইট্রোজেন বেস থাকবে। নাইট্রোজেন বেসের মধ্যে আবার কি থাকবে? এডিনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন। কিন্তু থায়ামিন আবার আরএনএতে থাকবে, আর সে থাকবে তখন সেখানে কি থাকবে? এটা থাকবে ইউরাসেল। এখন যদি আমরা এই মাঝখানে আর এটা কি থাকবে? এটা একটা স্ট্র্যান্ড পেঁচানো স্ট্র্যান্ড থাকবে। প্রত্যেকটা স্ট্র্যান্ডের এখানে এই যে এই বেসগুলো, নাইট্রোজেন বেসগুলো আবার একটা সাথে হাইড্রোজেন বন্ড দ্বারা কানেক্ট থাকবে। একটা বন্ড ট্রিপল হবে, একটা বন্ড তিন ত্রিবন্ধনী একটা হবে, একটা দ্বিবন্ধনী একটা হবে। এই বন্ধনীগুলি এই জোড়া জোড়া থাকবে। এগুলি করে আসলে আমাদের এই ডিএনএ যে দুইটা সূত্র একসাথে কেটে থাকে। এখন আমরা আসি ডিএনএ রেপ্লিকেশনে। সহজ করে বলা ডিএনএ অনুলিপিকরণ। এখন এই যে ডিএনএ অনুলিপিকরণের অনেকগুলি প্রসেস আছে, 3টে প্রসেস আছে। একটা হচ্ছে ফটোকপির মতো, মানে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ পুরোপুরি কপি করে ফেলবে। আরটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল, বা যেটাকে ইংরেজিতে বলি আমরা সেমি কনজারভেটিভ। সাধারণত ডিএনএর অধিকাংশ ক্ষেত্রে বা আমরা আসলে এই প্রসিডিউরটাই দেখে থাকি, সেমি কনজারভেটিভ। আর এটা হচ্ছে ফ্র্যাগমেন্ট, মানে টুকরো টুকরো হয়ে থাকবে। তো 3টা ধরনের আছে, এর মধ্যে আমরা আপাতত দেখব সেমি কনজারভেটিভটা। এই সেমি কনজারভেটিভের মধ্যে আসলে এটা আমরা ছবিতে দেখি, আমরা এখানে কি কি পড়ার জিনিস আছে বা এটা ঘটে কিভাবে। প্রক্রিয়াটা ঘটে আসলে এভাবে, যেটা একটা যদি আমরা সূত্র চিন্তা করি, যেখানে 2টা সূত্র একসাথে পেঁচানোভাবে আছে, আমরা যখন টান দেব দুই দিকে, দুটি সূত্র খুলে যাবে। এটা হচ্ছে আগের দুটি সূত্র যে খুলে যাওয়ার পরেই প্রত্যেকটা সুতা থেকে ঠিক তার এন্টি আরেকটা সুতা প্যারালাল, এন্টি প্যারালাল, তার মধ্যে একটা তৈরি করা একটা ব্লক তৈরি হবে। তাহলে দুই দিকে 2টা ব্লক তৈরি হবে, হয়ে একসঙ্গে যখন পুরোপুরি ব্লক সুতাগুলি নতুন সুতাগুলি তৈরি হয়ে যাবে, তখন সুতাগুলি সেপারেট হয়ে আলাদা করে 4টা স্ট্র্যান্ড এবং 4টা স্ট্র্যান্ড মানে দুইটা তৈরি হবে। এখন এখানে এটা খেয়াল করি, যদি আমরা এই প্রথম যেমন সুতাগুলির 2টা লাইনিং আছে, একটা বলা আমরা 5 প্রাইম আর একটা বলা 3 প্রাইম। প্রশ্ন হচ্ছে 5 প্রাইম এবং 3 প্রাইম জিনিসটা আসলে কি? এটা হচ্ছে যে আমরা ডিএনএ স্ট্রাকচার যে দেখব, স্ট্রাকচারের মধ্যে যদি 5 নাম্বার কার্বনের সাথে ফসফেট যুক্ত থাকে তখন তাকে বলে 5 প্রাইম বলি, আর যদি 3 নাম্বার থাকে তখন তাকে আমরা 3 প্রাইম বলি। একটা সুতো হবে 5 প্রাইম, মানে 5 প্রান্তে, যেটা 5 শুরু হবে সেটা 3 দিয়ে শেষ হবে, আবার যেটা 3 দিয়ে শুরু হবে সেটা 5 দিয়ে শুরু হবে শেষ হবে, এবং একটার বিপরীতধর্মী। এবং বিপরীতধর্মী হওয়ার কারণে 2টা সুতো একটার সাথে জড়াজড়ি করে থাকে। এদেরকে খুব আলাদা করতে, সহজে আলাদা করা যায় না। তাহলে প্রথমেই কি করতে হবে? আমাদেরকে রেপ্লিকেশন করতে হবে। প্রথমে এদেরকে আলাদা করতে হবে। এই আলাদা করার মানে যে ব্যাপারটা, এটা করার জন্য আমাদেরকে তাদের মধ্যেকার হাইড্রোজেন বন্ডগুলি ভাঙতে হবে। এই হাইড্রোজেন বন্ডগুলি ভাঙার জন্য তাদের মধ্যে একটা এনজাইম লাগবে, এই যে হেলিকেজ এনজাইম, সেটা ভাঙবে। হেলিকেজ আনউইন্ডস দ্য প্যারেন্টাল ডাবল হেলিক্স। সে কি করলো? 2টি সুতাকে একটা চেইনের মধ্যে সে এই এনজাইমটা কাটতে শুরু করলো। কাটার ফলে কি হলো? 2টা আলাদা হয়ে গেল। এরপরে কি হলো? এই যে 2টি সুতা আলাদা হয়ে গেল, যে এখন সুতাগুলির মধ্যে অদ্ভুত একটা টান কাজ করে। তারা সবসময় চায় যে তারা একত্রে থাকুক। এদেরকে এই জন্য এদেরকে আবার উল্টা দিকে এদেরকে আবার মানে শক্ত করে একটা প্রোটিন ধরে রাখতে, এটাকে বলবো এসএসবিপি। তো হচ্ছে এসএসবিপি হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন।
এই যে এটা কি করে, সে কি করে, সেই দুইটাকে আলাদা করে রাখে। এই এসএসবিবির কাজ হচ্ছে দুইটি সূত্রকে পৃথক রাখা। যখন পৃথক হয়ে গেল, একটা সূত্র হয়ে গেল 3', একটা সূত্র হয়ে গেল 5'। তাহলে 3' যেটা, তার এনটি হচ্ছে 5', আর 5' এনটি হচ্ছে 3'। আচ্ছা, সে কি করলো, এই 3 নাম্বার যে স্ট্র্যান্ডটা এবং 5 নাম্বার যে স্ট্র্যান্ডটা, তারা 3 নাম্বার স্ট্র্যান্ডের মধ্যে কি দেখা গেল, যে স্ট্র্যান্ড, সেই স্ট্র্যান্ডের উল্টা দিকে 5 নাম্বার স্ট্র্যান্ডের মধ্যে এরকম নতুন করে একটা সুতা তৈরি হতে শুরু করলো। নাইট্রোজেন ব্লকগুলোতে নতুন সুতা তৈরি করতে গেলো। এবং এটার ক্ষেত্রে আমাদের এনজাইম কাজ করে, বললো ডিএনএ পলিমারেজ এনজাইম। এর সহযোগিতা সে কি করলো, নতুন সুতা তৈরি করে ফেললো। উল্টা দিকে 5 এর হচ্ছে 3, সে কি করলো, নতুন একটা তৈরি করা শুরু করলো। কিন্তু এটা যখন শুরু করলো, তখন দেখা গেলো মাঝে মাঝে ভেঙে যাচ্ছে। এই যে ভেঙে যাচ্ছে, যে এই ভেঙে যাওয়াগুলিকে আমরা আবার বলি ওকাজাকি ফ্রেগমেন্ট। তাহলে এখান থেকে আমরা কাটলাম, কাটতে এই জায়গাটাকে বলে রেপ্লিকেশন ফোর্ক, মানে এখানে একটা কাটা চামচের মতো তৈরি হবে। এই যে ওকাজাকি ফ্রেগমেন্ট তৈরি হলো, এবং এই ওকাজাকি ফ্রেগমেন্টগুলিকে আবার এটার সাথে, মানে মূল সূত্রের সাথে অ্যাটাচ করবে কে, এটা একটা এনজাইম আছে যে জোড়া লাগাবে, কারণ ডিএনএ লাইগেজ এনজাইম। তাহলে 1, 2, 3, 4। তাহলে একটাকে বলি আমরা লিডিং স্ট্র্যান্ড, আরটাকে বলি আমরা ল্যাগিং স্ট্র্যান্ড। লিডিং স্ট্র্যান্ড কোনটা, যেই সূত্রকের এনটি সূত্রটা কোনো ধরনের না ভেঙে সরাসরি একেবারে সুন্দর করে হয়ে যাবে, স্ট্র্যান্ড তৈরি করতে যাবে, লিডিং স্ট্র্যান্ড। আর যে স্ট্র্যান্ডের ডিএনএ খণ্ডগুলি একটু মাঝে মাঝে ভেঙে যাবে, টুকরো হয়ে যাবে, তখন সেটাকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড। আর ওকাজাকি খণ্ড দেখা যায় ল্যাগিং স্ট্র্যান্ডে। আর এখানে যে লাস্টের দিকে এই যে প্রাইমার, এই প্রাইমার তো ইন্ডিকেটর, সে যাবে, তো যখনই শেষ হয়ে যাবে তখন প্রাইমারটা চলে যাবে। এই যে তাহলে এখানে তৈরি হতে শুরু করছে, ওকাজাকি খণ্ডগুলো জড়ো হইলে এখানে জড়ো হওয়ার পর এগুলো জোড়া লাগানো হচ্ছে। এরপরে এভাবে করতে করতে যখন একদিকে যাবে, এটাও ভাঙবে, আস্তে করে এটা আনউইন্ড হয়ে যাবে, মানে দুইটা সুতা, তখন এখানে এই দুইটা সূত্র হবে মিলে একটা হবে, এখানে এই দুইটা মিলে একটা হবে। হওয়ার পর এরপরে যখনই 4টা সুতো আমাদের হয়ে যাবে, তখনই এরা আবার নতুন করে আবার আগের মতনই সিঁড়ির মতো পেঁচাতে শুরু করে তখন নতুন দুইটা অপত্য ডিএনএ, মানে অপত্য মানে টুয়েন তৈরি করবে। তাহলে এটাকে আমরা অর্ধ সংরক্ষণশীল কেন বলি, কারণ দেখা গেল যে এই যে নতুন জোড়া তৈরি হইলো, এই জোড়ার একটা হচ্ছে পুরাতন, একটা হচ্ছে নতুন। এই কারণে এটাকে আমরা বলি অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। তাহলে এইখান থেকে আমরা আসলে এই প্রক্রিয়াটা পড়লাম। প্রক্রিয়া পড়তে আমি কটা জিনিস খুব ভালো করে খেয়াল করব, যে এখানে আমার কোন কোন এনজাইমগুলি কাজ করে। নতুন কিছু শব্দ আমরা পেলাম, আমরা এখানে হচ্ছে হেলিকেজ এনজাইম, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, লিডিং স্ট্র্যান্ড, ল্যাগিং স্ট্র্যান্ড, ওকাজাকি খণ্ড, আরএনএ প্রাইমার, ডিএনএ পলিমারেজ এনজাইম, এই শব্দগুলি আমরা পেলাম। এগুলো আসলে আমাকে সহায়তা করবে। এখানে আমরা একটু যেমন কি গেছে, টপো আইসোমারেজ, ডিএনএ হেলিকেজ, ডিএনএ পলিমারেজ, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, লাইগেজ, প্রাইমেজ, ডিএনএ পলিমারেজ, এখানে আমরা একটা লিস্ট করে দিয়েছি যে কোন কোন এনজাইমগুলি আসলে এখানে কাজ করবে আর কি কাজ করে। ওই একটা তালিকার মতো করে ছোট্ট করে দেওয়া, যাতে তালিকা দেওয়ার কারণ হচ্ছে যে যাতে আমরা খুব সহজেই আমাদের এমসিকিউ উত্তর দিতে আমরা কোনো ধরনের ভুল না করে ফেলি। এবং জন্য ছোট্ট করে যেমন লাইগেজটা পাওয়া যাবে, ওকাজাকি খণ্ডকে যুক্ত করতে, প্রাইমেস আরএনএ প্রাইমারকে যুক্ত করবে। এটা হচ্ছে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি করার যে প্রক্রিয়া, এটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। এবং স্পেশালি আর বলতে গেলে হয় এটা হচ্ছে এমআরএনএ তৈরি করার প্রক্রিয়া। কারণ আমাদের আরএনএ কয়েক ধরনের আছে, যেমন এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, জিআরএনএ, মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ, রাইবোজোমাল আরএনএ, 5 ধরনের আমাদের আরএনএ আছে।
জেনেটিক আরএনএ। এখন এই যে ডিএনএ থেকে যে প্রক্রিয়া আমরা আসলে এমআরএনএ তৈরি করি, এই প্রক্রিয়াটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। তাহলে এখানে এই পুরো ট্রান্সক্রিপশনটা আবার 3টে ভাগে বিভক্ত করা হয়েছে, 3টে ধাপে বিভক্ত। একটা হচ্ছে ইনিশিয়েশন মানে শুরু, প্রলম্বিতকরণ, একটা হচ্ছে শেষ। তাহলে এখানে কি হয়, প্রথমে আমরা আগে, এটা একটা ডিএনএ হেলিক্স, ডাবল হেলিক্স। এখান থেকে আমরা আগে বাছাই করব যে কোন সূত্রটাকে আমরা কপি করবো। বলে দেওয়া আছে একটা, এখানে একটা সূত্র 3 প্রাইম, হচ্ছে আমাদের 5 প্রাইম। তাহলে এই যে এই সূত্রটা আমরা বাছাই করলাম, যে আমরা সিলেক্ট করে দিলাম যে এটা কোনটা থেকে আমরা কপি করব। তাহলে কপি করলাম। এখন কপি করার জন্য আমাদের কী করতে হবে, ঠিক আগের মতনই আমাদেরকে তাদের মধ্যে কাজে হাইড্রোজেন বন্ড এটা ভেঙে ফেলতে হবে এবং এটাকে ছড়াই ফেলতে হবে। ছড়াই ফেলার পর কী হবে, আমি যেটাকে কপি করতে চাই তার মতো করে একটা আগে থাকবে। প্রথমে আমি এটাকে ভাঙবো, এই বন্ডগুলিকে ভাঙবো। ভাঙার পর তার প্যাচ খুলবে। প্যাচ খোলার পরে ঠিক এর উল্টা যেটাকে আমি কপি করবো তার উল্টা আরেকটা প্যাচ তৈরি করতে শুরু করবো আমরা। এরকম ডিএনএগুলিকে, কোডগুলিকে আস্তে আস্তে তৈরি করতে শুরু করবো। এটা শুরু হইল এবং ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে আমরা যখন ভাঙবো, ঠিক আছে, ভাঙবো, সামনের দিকে আগাবো, এটা কপি করা শুরু হবে। ঠিক পেছনের দিকে কিন্তু আবার আগের মতোই সে আবার একত্রিত হয়ে যাবে, মানে আগের মতোই ডাবল হয়ে যাবে। আমার কাজ হচ্ছে এটার মতো একটা কপি তৈরি করা। ঠিক এটাও এখানে এটা ভাঙবে, ভাঙতে ভাঙতে এটা ভাঙবে, এটা দেখে দেখে আমি কপি এন্টি কপি তৈরি করব। এবং মনে রাখতে হবে কপি করার সময় যেখানে থায়ামিন থাকবে সেখানে থায়ামিন হবে না। থায়ামিনের পরিবর্তে আমরা এখানে ইউরাসিল বসাবো, কারণ বলে দিয়েছি যে আরএনএতে থায়ামিন থাকে না, থাকে ইউরাসিল। কপি করব, এই যে এইটা কাজটা করবে কে, আরএনএ পলিমারেজ এনজাইম। এরপরে ইলংগেশন। এখন ইলংগেশন মানে কি, সূত্র আস্তে আস্তে বাড়বে, এসে কপি করতেছে আস্তে আস্তে, এখানে আস্তে আস্তে বাড়তেছে। এই যে এই জায়গাটায় কী হলো, কেটে ফেলার ফলে কী হয়েছে, এটা দুইটা আলাদা হয়ে গেছে সূত্র। তারপর আস্তে আস্তে একটা একটা করে বাড়তেছে, এটাই কপি করতেছি। এই অংশটা কিন্তু কপি করতেছি আমরা। এরপর কপি করতেছি এই যে, এবং এখানে যে কপি করা হলো কি হলো, পিছনেগুলি কিন্তু আবার আগের মতো হয়ে গেছে। কারণ কি, মানে এখানে কিন্তু আমাদের রেপ্লিকেশনের মতো আমাদের এখানে কিন্তু এসএসবিপি নেই, মানে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন নেই। কারণ এদের পুরো সুতোগুলির মধ্যে একটা প্রচণ্ড রকমের আকর্ষণ বল কাজ করে, যেটা আমাদের আগের রেপ্লিকেশনের সময় আমাদের এসএসবিপিটাকে আটকে ধরে রাখে। কিন্তু এখানে এসএসবিপি না থাকার কারণে এটা কিন্তু আর কাটার ফলে যখন আমরা সামনের দিকে কপি করে চলে যাই তখন পিছনটা আবার আগের মতো হয়ে যায়। গেল এটা। এরপর আসি আমরা, এভাবে চলতে থাকে। এবং মনে রাখতে হবে এখানে আমাদের একটা কোডন আছে, স্টপ কোডন বলি। এরপর এখানে এই যে এই জায়গায় এসে যখনই আরএনএ পলিমারেজ করা বন্ধ, আরএনএ পলিমারেজ সিক্রেশন বন্ধ হয়ে যাবে, ঠিক তখনই এই ট্রান্সক্রিপশন শেষ হয়ে যাবে এবং আস্তে করে তখন আমাদের এই এমআরএনএ আস্তে করে মূল সূত্র থেকে বের হয়ে যাবে। এই এমআরএনএর মধ্যে আবার কিছু অংশ আমাদের কাটা যাবে। এই পুরো প্রক্রিয়াটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। এটা আরো অনেক বলা আছে। এরপরে আমরা আসবো এমআরএনএ থেকে আসবো আমরা প্রোটিন সিনথেসিস। এটাকে আমরা বলি ট্রান্সলেশন, মানে যে প্রক্রিয়ায় এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করা হয় তাকে আমরা বলি ট্রান্সলেশন। আমরা রাইবোজোমের সময় বলেছিলাম যে রাইবোজোমের আসলে কাজ কি। রাইবোজোম সাধারণত এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করার যে প্রক্রিয়াটা সেটা আসে থাকে। এবং রাইবোজোম হচ্ছে দুইটা পার্ট থাকে, একটা দুইটা উপ একক থাকে, একটা বড় আর হচ্ছে ছোট, যেটার মাঝখানে আমাদের এমআরএনএটা ছাঁচের মধ্যে বসে পড়ে। তাহলে এই হলো আমাদের রাইবোজোম। এই রাইবোজোমটাকে আমাদের, এটা হলো মেসেঞ্জার এমআরএনএ। এই এমআরএনএটাকে কে নিয়ে আসবে, কে টিআরএনএ নিয়ে আসবে।
আনার পরে এখানে আমাদের আবার স্টার্ট কোডন আছে, আবার স্টপ কোডন আছে। এই নিয়ে আসলো, এসে সেটাকে রাইবোজোমে দেওয়া শুরু করলো। রাইবোজোমে যখন দেওয়া শুরু হয়ে যাবে তখন আস্তে আস্তে করে রাইবোজোমের কোডগুলি আস্তে আস্তে কী করা শুরু করবে, ভাঙা শুরু করবে। ভেঙে সেটাকে তখন প্রোটিনে রূপান্তর করবে। রূপান্তর করে তারপর আস্তে আস্তে যে দেখছে এই যে টিআরএন হচ্ছে, আস্তে আস্তে প্রোটিন তৈরি করতেছে, আউটগোয়িং টিআরএনএ তৈরি করে আস্তে আস্তে এখানে কি তৈরি, একটা পেপটাইড চেইন তৈরি করবে। এই পেপটাইড কেন বলছি আমরা, আমরা জানি যে এখানে প্রোটিনের মধ্যে যে বন্ড থাকে সেটাকে বলা হয় পেপটাইড বন্ড। তাহলে এই যে এখানে অনেকগুলো ছোট 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 যে এগুলো কিন্তু একক প্রোটিনের বন্ড, এগুলি এটার উপরে হলো পেপটাইড চেইন, আর এগুলির বন্ড পেপটাইড বন্ড। এই যে এখানে এই যে মেসেঞ্জার আরএনএ যেটা নিয়ে যে কোডনটা নিয়ে আসা হচ্ছে সেটাকেই কনভার্ট করে সে কি তৈরি করতেছে, একটা টিআরএনএ তৈরি করতেছে না, সে তৈরি করতেছে একটা নতুন প্রোটিন তৈরি করতে, প্রোটিনের একটা ব্লক তৈরি করতেছে, এবং ব্লকগুলি মিলে আলটিমেটলি তারা কি তৈরি করবে, একটা অ্যামিনো অ্যাসিড, অনেকগুলি প্রোটিনের ব্লক মিলে একটা অ্যামিনো অ্যাসিড তৈরি করবে। কারণ প্রোটিনের সংশ্লেষিত বা রূপ হচ্ছে অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিড তৈরি করার পর এই যে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাই হচ্ছে আসলে আমাদের ট্রান্সলেশন। সহজ কথা বলতে গেলে যেখানে কী কী কাজ করে, এখানে মেসেঞ্জার আরএনএর কাজ করে, এখানে রাইবোজোমের দুইটা একক কাজ করে। মেসেঞ্জার আরএনএর কী কাজ, সে টিআরএনএকে নিয়ে আসবে, আনার পরে সেই টিআরএনএ যখন রাইবোজোমের ভিতরে প্রবেশ করবে তখন সেখান থেকে আস্তে আস্তে করে এগুলোকে কনভার্ট হয়ে তখন তারা তাদের পেপটাইড চেইন ব্লক তৈরি করবে, এবং সেগুলো একটা চেইন আকারে থাকবে, থেকে তারা শেষ পর্যন্ত একটা অ্যামিনো অ্যাসিড তৈরি করবে। এটা হচ্ছে যেটা বললাম পেপটাইড সিনথেসিস বা প্রোটিন সিনথেসিস বলতে পারি আমরা, যে রাইবোজোমের মূল কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। এখন আমরা একটু সামনে আসছি, যেমন এখানে আমরা এমসিকিউ দেখি ডিঅক্সিরাইবোজের কয় নম্বর কার্বন অক্সিজেন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন হবে, জানি আমরা। ক্রিস্টি পাওয়া যায় কোথায়, এটা আমরা জানি হচ্ছে ওটা মাইটোকন্ড্রিয়ায় পড়ছি আমরা। ডিএনএ প্রতিলিপনে কোন এনজাইম অংশগ্রহণ করে না, খেয়াল করতে হবে এখানে কোনটা অংশগ্রহণ করে না, লাইপেজ না লাইগেজ না হেলিকেজ। পলিমারেজের নাম শুনছি, লাইগেজ নাম হেলিকেজ শুনতে হলেও লাইপেজ অংশগ্রহণ করে না। আরএনএ থেকে আমরা যেমন শুনেছি ডিএনএ থেকে তৈরি করেছি আমরা এমআরএনএ, এরপর তৈরি করেছি আমরা অ্যামিনো অ্যাসিড। এটা হচ্ছে একটা। আর এই আরএনএ থেকে যখন ডিএনএ তৈরি করবো এটাকে বলা হয় আমাদের, এই ডিএনএ থেকে এই এমআরএনএ তৈরি করার প্রক্রিয়াকে আমরা কি বলি, ট্রান্সক্রিপশন। আর যদি উল্টা হয় আরএনএ থেকে এমআরএনএ ডিএনএ, তখন সেটাকে বলি আমরা রিভার্স ট্রান্সক্রিপশন। এটা নতুন একটা জিনিস আমাদের, যে ট্রান্সক্রিপশনের উল্টা আছে, সেটা হচ্ছে যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করলে সেটাকে বলি আমরা ট্রান্সক্রিপশন, আর এমআরএনএ থেকে ডিএনএ তৈরি করা হলে সেটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। আর এই পুরোটাকে আমরা সেন্ট্রাল ডগমা থিওরি বলি। সেন্ট্রাল ডগমা থিওরি কোনটা আছে, ডিএনএ থেকে রেপ্লিকেশন হয়ে আমাদের এমআরএনএ ডিএনএ হবে, এরপরে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ হবে, এমআরএনএ থেকে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন হবে বা আমিষ তৈরি অ্যামিনো অ্যাসিড তৈরি হবে। এই পুরো একটা যে থিওরির মধ্যে এটাকে বলে সেন্ট্রাল ডগমা থিওরি বলি আমরা এটাকে। যেমন এখানে যেমন কিছু, যেমন ট্রান্সলেশন শুরু করার স্টার্ট কোডন কোনটি, ইউএ বলি আমরা এটাকে। কোনটি ডিএনএ প্রতিলিপনের লাইগেজ এনজাইমের কাজ, লাইগেজ এনজাইম কি করে, তাহলে প্রথমে প্যাচগুলিকে সে কি করে, খুলে দেয় না যুক্ত করে। তারপর দেখি পেছনের দিকে খেয়াল করি যে আমরা কি পড়েছি। লাইগেজ যে ওকাজাকি খণ্ডকে পরিপূরক স্ট্র্যান্ডে যুক্ত করে।
এটা পরিবেশীয় কোন উপাদানটি ডিএনএ থেকে ক্ষত তৈরি করে? এখানে এই সবগুলি আছে, উপরটা ইউএ। এখানে আমরা যেগুলি দেখলাম, এখানে আরো কিছু আমাদের এমসিকিউ আছে, সেটা হচ্ছে প্রোফেজ একের প্যাকাইটিন উপদেশে দৃশ্যমান এক্স আকৃতি যেটা দেখা যায়, তো কি বলি আমরা? এটা কাজমা বলি। কোষের জিনগত বৈশিষ্ট্যের পরিবর্তন সাথে কোথায় হয়? হচ্ছে মায়োসিসে হবে। কোষ বিভাজনের কোন পর্যায়ে সিনাপসিস ঘটে? এটা আমরা পড়াইছি আজকে, এটা আমি আর উত্তর বলে দিলাম, আমরা নিজে বের করবেন। সিনাপসিস নিচের কোনটি মায়োসিস একের প্যাকাইটিন উপদেশের সাথে তাৎপর্যপূর্ণ নয়? দেখতে হবে তাৎপর্যপূর্ণ নয়। জেনেটিক ম্যাপ তৈরি হওয়া, জনন কোষ উৎপন্ন হওয়া। কোন ধাপে জানাদার ক্রমমেয়াদ দেখা আছে? এটা আমরা পড়াইছি। হ্যাপ্লয়েড জীবে কোথায় মায়োসিস কোষ বিভাজন ঘটায়? মাইক্রোস্পোরে। এখন আমরা একটু আমরা তখন সাইটোলজি এবং তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি এবং তারপরে কিন্তু আমাদের আজকে আরেকটা টপিক চলেছিল যে সাইটোলজি অ্যান্ড জেনেটিক্স পার্শিয়াল। তাহলে আমরা জেনেটিক্স সম্বন্ধে আমরা অল্প একটু জিনিস আলোচনা করি। তাহলে জেনেটিক্স শব্দের উৎপত্তিটা হচ্ছে জিন থেকে। জিন কি আসলে? এটা হচ্ছে ডিএনএ একটা অংশ, যেটা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করতে প্রয়োজন হয়, হচ্ছে জিন, বা যেটাকে ম্যান্ডেল আগে নাম দিয়েছিল ফ্যাক্টর। এই জেনেটিক্স পড়ার সময় আমাদের অনেকগুলো শব্দ আমাদের সামনে আসবে। আসলে জিন তৈরি হবে আসলে, বা জেনেটিক্স তৈরি হওয়ার মূল কারণ হচ্ছে ক্রস, বা যেটাকে বাংলা আমরা সংকরায়ন বলি। দুইটা জিনিসের, দুইটা উদ্ভিদের মধ্যে অথবা দুইটা প্রাণীর মধ্যে যে ক্রস হওয়ার ফলেই নতুন কিছু তৈরি হবে। আচ্ছা, এর মধ্যে আমরা একটু শুরু করি আমরা। যেমন এখানে আমরা শব্দ আছে ফিনোটাইপ এবং জিনোটাইপ। এটা কি? ফিনোটাইপকে বাংলায় বলি আমরা বাহ্যিক বৈশিষ্ট্য, আর জিনোটাইপকে আমরা বাংলা বলি জিনীয় বৈশিষ্ট্য। যেমন যদি আমরা বলি সে লম্বা, লম্বা হওয়াটা তার বাহ্যিক বৈশিষ্ট্য। আর লম্বাটাকে যখন আমরা কোনো জিন দিয়ে প্রকাশ করবো যে হ্যাঁ দুটো বড় হাতের জিন হচ্ছে বি হচ্ছে লম্বা, ঠিক ছোট হাতের জিন হচ্ছে খাটো। তাহলে এই যে এটা হচ্ছে জিনোটাইপ। আর এখানে জিনগুলি সাধারণত ক্রোমোজোমগুলি আমরা বলি ক্রোমোজোমগুলি জোড়ায় জোড়ায় থাকে। এই জায়গায় এখন এই লম্বা হওয়ার জন্য যদি কোনো জিন দায়ী থাকে, এখানে যেটা থাকবে এখান থেকে সেটা থাকবে। এই যে দুইটা থাকলো, যে দুটো জিন, একটাকে আমরা কি বলি? অ্যালিল বলি অথবা অ্যালিলোমর্ফ বলি। আর যেখানে তারা থাকে এই জায়গাটাকে আমরা বলি লোকাস। ক্রোমোজোম যে জায়গায় তারা অবস্থান করে জিনগুলো, ওইটাকে বলা লোকাস। এরপর আমরা আসি ডমিনেন্ট এবং রিসেসিভ। যেমন আমরা দুই ধরনের জিন দেখি, একটাকে বলি আমরা প্রকট বৈশিষ্ট্য, আরটাকে বলি আমরা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। যখন ক্রস হয়, যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে থাকি, বুঝিয়ে দেই যে লম্বা, পিতা লম্বা আর মাতা খাটো, তাদের যে সন্তানগুলি হইল, যদি সেগুলি লম্বা হয়, তাহলে এই লম্বার জন্য যদি আমরা ধরি তার মধ্যে ছিল বিবি, এখান থেকে তার মধ্যে এখান থেকে একটা আসছে, এখান থেকে একটা আসছে। তো এখানে এই যে জিনোটাইপটা হইলো, এই জিনোটাইপের মধ্যে কিন্তু এখানে কিন্তু আমাদের লম্বার বৈশিষ্ট্য আছে, খাটোর বৈশিষ্ট্য আছে, কিন্তু প্রকাশিত হইলো কোনটা? প্রকাশিত হইলো লম্বা। তার মানে এটা কিন্তু প্রকাশিত হলো না। যে প্রকাশিত হলো না সেটাকে বলা হয় প্রচ্ছন্ন বা রিসেসিভ। আর যে প্রকাশিত হলো সেটা হচ্ছে ডমিনেন্ট বা প্রকট বৈশিষ্ট্য। তাই প্রকট বৈশিষ্ট্য হচ্ছে কি? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আচ্ছা, যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হয় সেটা হচ্ছে আমাদের প্রকট ধরে নিই, আর যেটা প্রকাশিত হয় না সেটা হচ্ছে প্রচ্ছন্ন। এখন আমরা আসি হোমোজাইগাস হেটেরোজাইগাস। যদি খেয়াল করে দেখি, যদি এরকম হয়, এই যে এটাকে আমরা বলি, দুইটা একই রকমের হয়, দুইটা জিন একই ধরনের হয়, তখন তাহলে আমরা এটাকে বলি হোমোজাইগাস। আর যদি একটা জিন হচ্ছে
লম্বার জিন, আর একটা হচ্ছে খাটোর জিন। যে মিশ্র যখন থাকে আমরা বলি হেটেরোজাইগাস। হোমোজাইগাস আর হচ্ছে কি আমাদের হেটেরোজাইগাস। এই শব্দগুলো আমার ফ্রিকোয়েন্টলি লাগবে। এখন আমরা আসি, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস। ক্রসকে বাংলায় বলি সংকরায়ন। তাহলে ক্রস হতে আমার কী লাগবে? আমার মাতা এবং পিতা লাগবে। তাহলে আমরা যদি একটা ক্রস দেখি, যে মাতার পিতার ধরলাম বিবি আর মাতার ধরলাম বিবি, এটা হচ্ছে জিনোটাইপ। সে লম্বা, সে খাটো। আর এই প্রত্যেকটা বিকে আমি যখন এভাবে প্রকাশ করবো তখন সেটা বুঝাবে কি? গ্যামেট বুঝাবে। ক্রস করলাম, ক্রস করার পর তৈরি হলো বিবি। এখানে সবগুলি হচ্ছে বিবি এবং সবাই কিন্তু হলো কি? লম্বা হলো। এখন লম্বা এবং খাটোর যে সন্তানগুলি হলো মা বাবার, তার প্রথম জেনারেশন সবগুলো সন্তান কি হইল? সবগুলো সন্তান হলো লম্বা। কিন্তু খেয়াল রাখতে হবে, এই লম্বাটা হচ্ছে বিশুদ্ধ লম্বা আর এই লম্বাটা হচ্ছে অবিশুদ্ধ। এটা হচ্ছে হোমোজাইগাস, এটা হচ্ছে হেটেরোজাইগাস। প্রশ্ন হচ্ছে, টেস্ট ক্রস হচ্ছে এই আমরা যখন ক্রস করি তখন সেটাকে আমরা অনেক সময় প্রথম প্রজন্মটাকে আমরা F1 বলি, পরের প্রজন্মটাকে আমরা F2 বলি। বলা হয় থাকে যে F1 বা F2 জনুর যে সন্তান সন্ততিগুলো সেগুলো কি হোমোজাইগাস না হেটেরোজাইগাস? আমরা বাইরে থেকে দেখলাম সে দুইজনই লম্বা, কিন্তু আমরা আসলে বলতে পারছি না যে কার জিনোটাইপ হোমোজাইগাস, কার জিনোটাইপ হেটেরোজাইগাস। এই যে এটা আইডেন্টিফাই করার জন্য আমরা একটা ক্রস করি। কার সাথে ক্রস করি? এই মাতৃবংশের বিশুদ্ধ প্রচনের সাথে ক্রসটা করা হয়। কার সাথে? এটার সাথে, মাতৃবংশের বিশুদ্ধ প্রচনের সাথে ক্রস করা হয়। এই ক্রসটাকে আমরা বলি টেস্ট ক্রস, মানে যাচাই করার জন্য যে ক্রসটা করা হয়। কি যাচাই করব? যে আমরা একটা লোককে দেখলাম, সে লম্বা, দুজন লোকই লম্বা, কিন্তু আমরা জানতে চাচ্ছি যে এদের মধ্যে কার হোমোজাইগাস, কার হেটেরোজাইগাস। এটাকে আমরা বলি, এই যাচাই করার জন্য এটাকে আমরা বলতে পারি টেস্ট ক্রস। আর যদি এই F1 ও F2 সাথে মাতৃবংশের যে কোনো কারোর সাথে ক্রস করি আমরা, সেটা হইতে পারে আমার প্রকটের সাথে, সেটা হইতে পারে প্রচ্ছন্নের সাথে, মানে সেটা হইতে পারে এই মার সাথে, হইতে পারে বাবার সাথে, হতে পারে যে কোনো কারোর সাথে ক্রস করা, সেটাকে আমরা বলি ব্যাক ক্রস। এটা হলো টেস্ট ক্রস, এটা হলো আমাদের ব্যাক ক্রস। এই হচ্ছে আমাদের টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস। আমরা এখন একটু এই জেনেটিক্সের উপর আমরা কিছু যদি এমসিকিউ দেখি। হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে যিনি একসাথে থাকে কি বলে? এটাকে আমরা অ্যালিলোমর্ফ বলি। যে বাহ্যিক লক্ষণকে আমরা কি বলি? প্রকট ফিনোটাইপ বলি। বলছে জীবের জিন তথ্যের জন্য কোনটা সঠিক নয়? কোনো জীবে একই নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল দুটি অসম প্রকৃতির হলে তাকে আমরা হেটেরোজাইগাস, এটা ঠিক আছে। ডিএনএ জীবের বংশগতির মৌলিক, ভৌত ও কার্যিক এবং বংশ থেকে বংশান্তর জীবের বৈশিষ্ট্য বহন করে তাকে ফ্যাক্টর বা জিন বলে। কোন জীবের লক্ষণ নিয়ন্ত্রক জিন যুগলের গঠনকে জেনেটিক বলে, এটা ঠিক আছে। বাহ্যিক লক্ষণকে আমরা ফিনোটাইপ বলি। লক্ষণ নিয়ন্ত্রক জিন যুগের গঠনকে আমরা জিনোটাইপ বলি। আচ্ছা, এখানে আসলে চারটা উত্তরই আসলে এখানে সঠিক। তাহলে আমরা আমাদের আজকের ক্লাস মোটামুটি এখানে শেষ করলাম। আমাদের আজকের ক্লাস থেকে আমরা এটা বলতে পারি যে এখান থেকে আপনারা পরীক্ষাতে অবশ্যই কোনো না কোনো প্রশ্ন পাবেন এবং এই প্রত্যেকটা টপিকস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিকস। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ক্লাস এখানে শেষ করছি।